হচ্ছে জাহাঙ্গীর হোসেন, তারপর হচ্ছে এখান থেকে আতিয়া মাহবুবা, এরপর হচ্ছে ওবায়েদ। না, ওবায়েদকে দিতে পারবো না কারণ আমি মনে হয় মোবাইল দিয়ে জয়েন করেছে। তারপর হচ্ছে না আমি স্যার আসসালামু আলাইকুম, আমি ডেস্কটপেই আছি স্যার, আমি ওবায়েদ। আচ্ছা আচ্ছা, তারপরও দেখি আরেকবার। মেয়েদের মধ্যে আতিয়া মাহবুবকে দিয়েছি, সিনথিয়াকে দিচ্ছি, ওবায়েদকে, ওবায়েদ মামুন, হ্যাঁ দিয়েছি। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। সো আমরা ক্লাস শুরু করছি। আমরা যেহেতু একটু পরেই আবার আজান পড়বে, সো যত তাড়াতাড়ি সম্ভব আমি ব্রিফিংটা শেষ করে ফেলি যাতে আমরা আফটার নামাজ আমরা প্র্যাকটিক্যালে যেতে পারি। তো আমাদের ক্লাস টাইমটা তো 8:30 পর্যন্ত, সবাই আমরা জানি। আহ, গত ক্লাসের বিষয়গুলো নিয়ে আমরা এই সপ্তাহে বৃহস্পতিবারে বসবো, মানে আজকে এবং মঙ্গলবারে যে টপিকগুলো হবে এবং ইনক্লুডিং প্রিভিয়াস ক্লাস, আমাদের যে প্রবলেমগুলো হবে মানে ফলোইং থার্সডেতে আমরা এটা বসে সলভ করার চেষ্টা করব যেভাবে আমি বলেছিলাম। সো আমি আজকে আমাদের মডিউল অনুযায়ী ক্লাস শুরু করছি। সো আজকে আমাদের ক্লাস হচ্ছে ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস। সো সেক্ষেত্রে আমরা জানি অলরেডি যে ইলাস্ট্রেটরের দুইটা ক্লাস আমরা পাচ্ছি। একটা হচ্ছে আমাদের টুলস পরিচিতি এবং আসলে কিভাবে আমরা ইলাস্ট্রেটর দিয়ে ইউএক্স ডিজাইন বা ইউআই ডিজাইনের ক্ষেত্রে আসলে কিভাবে কাজে লাগাতে পারি, আদৌ এটার কোনো কাজে লাগবে কিনা বা জানলে আমাদের আসলে কোথায় বেনিফিট হবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের ক্লাসটা। টুলস এর ব্যবহারগুলো থাকবে, টুলস এর কিছু পরিচিতি থাকবে, যে জিনিসগুলো লাগবে সেগুলোই এখানে দেখানো হবে। আর এরপর হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি আমরা ফ্ল্যাট ইলাস্ট্রেশন। সো আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওই মানে নেক্সট মঙ্গলবারের ক্লাসটাকে ঠিকভাবে বোঝার জন্য। তো সবার ফার্স্টে আমি আগে একটু বলে নেই ইউজার ইন্টারফেস এবং ইউজার এক্সপিরিয়েন্স সম্বন্ধে অলরেডি আমরা হয়তো অনেক বিষয়ে অনেক কিছু জেনেছি, অনেক অনেক টপিক আমরা কভার করেছি গত ক্লাসে এবং তার আগের ক্লাস মিলিয়ে। কথা কিন্তু কইতে কেটে আসছে। এটা কি আপনার কাছে নাকি সবার কাছেই? স্যার আমার কাছে তো স্পষ্ট শুনতে পাচ্ছি। স্যার ক্লিয়ার মানে স্পষ্ট শুনতে পাচ্ছি। আমিও স্পষ্ট শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তাহলে তাহলে এটা ওনার কাছে প্রবলেম হচ্ছে। সো যাই হোক, যেটা হচ্ছে আমরা কি একটু জাস্ট স্টপ করবো, আজান পড়ছে। সবার এখানে তো এক না। সবার এখানে এক না, বাকিরা কি বলছেন? আমি আজানের সময় আর কি চাই না যে কন্টিনিউ করতে, একটু জাস্ট 1 মিনিট 1.5 মিনিট অফ রেখে তারপর আবার শুরু স্যার করব। আপনার স্যার, ওখানে off রাখতে হচ্ছে, তারপরে স্যার। শুরু করেন। স্টপ রাখেন ভাইয়া। আমাদের আজকের মডিউল অনুযায়ী যে টপিকটা আছে সেটা হচ্ছে ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাস, এবং ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাসে আমরা কি কি জিনিস শিখবো সেটার আমি জাস্ট আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি বলে দিব কোন কোন বিষয়গুলো লাগবে। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা আচ্ছা, যাচ্ছে। সো ইলাস্ট্রেটর ফার্স্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো আসলে শিখবো সেটা হচ্ছে টুলস এন্ড ওয়ার্কস, এটার আসলে কি কাজে লাগবে এবং এটা আমরা কি কি টুল দিয়ে আসলে আমাদের ইউআই ডিজাইনের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারি। সো প্রথমে একটু বলে রাখি, ইলাস্ট্রেটর অ্যাডোবির যতগুলো সফটওয়্যার আছে তার মধ্যে চমৎকার একটা সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরকে চমৎকার একটা সফটওয়্যার কেন বলছি, তার কারণ হচ্ছে এই সফটওয়্যারের মাধ্যমে এমন কোনো কাজ নেই যেটা আপনি করতে পারবেন না, এমন কোনো টপিক নেই যেটা আপনি তৈরি করতে পারবেন না। এখন সেই ক্ষেত্রে আমি যদি এটাকে কম্পেয়ার করি ফটোশপের সাথে, ফটোশপটাকে আমরা যেটা নর্মালি বলে থাকি এটা হচ্ছে একটা ফটো এডিটিং সফটওয়্যার, কিন্তু ইলাস্ট্রেটরটাকে বলা হয়ে থাকে কি একটা ভেক্টর গ্রাফিক সফটওয়্যার। এখন কোশ্চেনটা হচ্ছে আসলে ভেক্টর গ্রাফিক বলতে আমরা কি বুঝি? ভেক্টর গ্রাফিক বলতে সেই গ্রাফিকটাকে বোঝানো হয় যেটা রেজলিউশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট রেজলিউশনের কোনো গ্রাফিককে বলা হয়ে থাকে ভেক্টর গ্রাফিক। এখন আমরা কেন ইন্ডিপেন্ডেন্ট এটাকে বলছি? ফার্স্ট কোশ্চেন ছিল যে ভেক্টর গ্রাফিক কেন বললাম, সেকেন্ড কোশ্চেন হচ্ছে কেন এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট রেজলিউশন বলছি। তার কারণ হচ্ছে
গ্রাফিক দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রাস্টার গ্রাফিক আর একটা হচ্ছে ভেক্টর গ্রাফিক। রাস্টার গ্রাফিক গুলো গঠিত হয় হচ্ছে পিক্সেল দিয়ে, ভেক্টর গ্রাফিক গুলো গঠিত হয় হচ্ছে লাইন বা পাথস দিয়ে, অর্থাৎ লাইন দিয়ে তৈরি হয়। যার কারণে আপনি যখন পিক্সেল দিয়ে কোনো গ্রাফিককে একটা সার্টেন এরিয়ার পর্যায়ে যখন আপনি এক্সপান্ড করেন তখন সেটা ফেটে যায়। কিন্তু যখন আপনি ভেক্টর গ্রাফিকে তৈরি করা কোনো অবজেক্টকে আপনি এক্সপান্ড করতেই থাকেন আনলিমিটেড ওয়েতে, আপনি এটাকে এক্সপান্ড করেন না কেন, এটা কখনো ফাটে না, অর্থাৎ এটা রেজলিউশনটা কি থাকে, অ্যাবজর্ব করতে পারে। সো এখন এখানে একটা কোশ্চেন আসে যে আসলে আমরা তো ইউএক্স বা ইউআই ডিজাইন করব, ইউআই ডিজাইনের জন্য আসলে কোন গ্রাফিকটা বেশি ইম্পর্টেন্ট? আমাকে কি বলতে পারবেন যে আসলে কোন গ্রাফিকটা কাজে লাগবে, ভেক্টর গ্রাফিক কাজে লাগবে নাকি রাস্টার গ্রাফিক কাজে লাগবে? রাস্টার গ্রাফিকের ডেফিনিশনটা আমি বলে দিচ্ছি। রাস্টার গ্রাফিক হচ্ছে যে গ্রাফিক্সটা পিক্সেল দ্বারা গঠিত হয়, পিক্সেল বেসড গ্রাফিকটাকে বলা হয় রাস্টার গ্রাফিক্স। আর ভেক্টর 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 গ্রাফিক্সটা হচ্ছে লাইন বেস, যেটা কিনা আমার রেজলিউশন রাস্টার ইন্ডিপেন্ডেন্ট স্যার, থাকে। রাস্টার আচ্ছা, লাগবে স্যার, ভেক্টর লাগে ভেক্টর রাস্টারের প্রয়োজন হবে স্যার। আচ্ছা, রাস্টারের প্রয়োজন হবে। সো আমাকে একটু বলেন যে কেন রাস্টারের প্রয়োজন হবে, ওয়াই নট ভেক্টর? স্যার আমাদের যেহেতু কাজ হবে কোন মোবাইল অ্যাপ্লিকেশন, সেহেতু আমাদের মানে ইনফিনিটির পিক্সেলের দরকার নেই, কিছু সংখ্যক পিক্সেলের হইলে আমাদের কাজ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আর আর যারা ডিসপ্লেতে যেহেতু ওয়েব বেসড, সেহেতু পিক্সেলের কাজই হয়, ভেক্টরের কাজ হয় না, ভেক্টর পেইন্ট রিলেটেড কাজে হয়। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে বাকি যারা আছেন যারা ভেক্টর বলেন তাদের রিজনটা কি? আমি ওনার সাথে একমত। ওকে রাস্টার Vic- গ্রাফিক্সই হবে এটা। ওকে ওকে ফাইন। সো রাস্টার গ্রাফিক যেহেতু হবে আপনারা বলছেন, কিন্তু চমৎকার মানে মজার বিষয় হচ্ছে কি যে আমরা এক্সডি, ইনভিশন স্টুডিও বা ফিগমা যাই শিখি না কেন, এই সফটওয়্যার গুলো হচ্ছে আপনার ভেক্টর গ্রাফিক বেস সফটওয়্যার। তাহলে আমরা কেন রাস্টার গ্রাফিক্সটা শিখছি না, কেন আমরা ভেক্টর গ্রাফিক্সে কাজ করছি? এখন কি বলবেন? আমি কথাটা বুঝিনি, আবার যদিও আমরা কাজগুলো স্পেসিফিকলি বিভিন্ন সাইজের স্ক্রিনের জন্য করছি, বাট আপনার যাতে ওখানেও জিনিসটা আর কি একদম ক্লিয়ার থাকে, কোনো ধরনের পিক্সেলেট না হয়, এই কারণে হয়তো এক্স্যাক্টলি। তার মানে আমার কোশ্চেনটা এখানে কয়েকটা জায়গায় টুইস্ট আছে। ফার্স্ট অফ অল হচ্ছে রাস্টার আর ভেক্টর দুইটা গ্রাফিক হয়ে থাকে। রাস্টার গ্রাফিকটা কাজ করে পিক্সেল নিয়ে, ভেক্টর গ্রাফিকটা কাজ করে লাইন বা পাথস নিয়ে। এখন যেহেতু আমরা ইউআই ডিজাইনটা করছি, ইউআই ডিজাইনটা আসলে কোন গ্রাফিক নিয়ে কাজ করবে? অনেকে বলেছেন রাস্টার গ্রাফিক, অনেকে বলেছেন ভেক্টর গ্রাফিক। রাস্টার গ্রাফিকটাকে কেন আমরা বললাম, এবং আলটিমেটলি এটা কিন্তু কি গ্রাফিক নিয়ে কাজ করবে, রাস্টার গ্রাফিক নিয়েই কাজ করবে। তার কারণটা হচ্ছে কি, আমরা এই জিনিসগুলো কি মোবাইল স্ক্রিনে, আমার ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখবো। এখানে একটা জিনিস নোট করে রাখবেন আপনারা, সেটা হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া, মোবাইল স্ক্রিন বা আপনার কি বলবো এটাকে, আমরা এটাকে ওয়েব প্ল্যাটফর্ম বা ইলেকট্রনিক যে কোনো জায়গায় যে ধরনের গ্রাফিকগুলো দেখি সেগুলোকে আলটিমেটলি রাস্টার গ্রাফিকের আওতায় ফেলা হয়, যেগুলো পিক্সেল বেসড। কিন্তু যে জিনিসগুলো প্রিন্টে যায়, যখন প্রিন্টের কোনো আউটপুট যায়, তখন সেগুলোকে ভেক্টর গ্রাফিকে করতে হয়। সো মোবাইল ইন্টারফেস, মোবাইল ইউজার ইন্টারফেস যখন আমরা ডিজাইন করবো, তখন কেন আমরা মানে রাস্টার গ্রাফিকটাকে ইউজ করছি বা কেন আমরা ভেক্টর গ্রাফিকটাকে ইউজ করছি না, এটার অ্যান্সার হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করছি এটা ডিফারেন্ট সাইজ এবং ডিফারেন্ট স্ক্রিনের জন্য আমরা করে থাকি। এমন না যে সবসময় আমি ওই আইফোন এসি ছোট সাইজের আইফোনের জন্য ডিজাইন করব। অনেক সময় দেখা যায় কি আইফোনের ওই ডিজাইনটাই আবার কি করা হচ্ছে, অনেক বড় করে স্ক্রিনে দেখানো হচ্ছে। সো যখন আপনি রাস্টার গ্রাফিক্সে করবেন, ওইটা একটা সার্টেন টাইম পরে যে ওটা কি হয়ে যাবে, পিক্সেলেটেড হয়ে যাবে, ফেটে যাবে। বাট যখন আপনি সেটাকে ভেক্টর গ্রাফিকে করছেন, তখন কিন্তু সেই জিনিসটা হওয়ার কোনো চান্স নেই। তার মানে কি দাঁড়াচ্ছে, ভেক্টর গ্রাফিকটা রেজলিউশন ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে আপনি আপনি যদি আপনি এক লিখেছেন, এক পয়েন্টে লিখেছেন আপনি, এখন এই এক পয়েন্ট থেকে আপনি চাইলে এটাকে আনলিমিটেড ওয়েতে এক্সপ্যান্ড করতে পারেন উইদাউট লুজিং ইটস রেজলিউশন। এটাই হচ্ছে ভেক্টর গ্রাফিক্সের সব থেকে মজার বিষয়। এখন আমাদের যে সফটওয়্যারগুলো আমরা পাচ্ছি, অ্যাডোবি এক্সডি, ইনভিশন স্টুডিও, ফিগমা, এই সফটওয়্যারগুলো কিন্তু কি করে, ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে থাকে। তার মানে আমরা এখান থেকে শিখবো হচ্ছে কি, ভেক্টর গ্রাফিক্সের ব্যবহারগুলোকে আমরা খুব ভালোভাবে শিখবো। এমন না যে রাস্টার গ্রাফিক্স না শিখলে আমরা এটা পারবো না, বা এমন না যে রাস্টার গ্রাফিক্স শিখতে হবে। বিষয়টা এখানে যে আমরা যে সফটওয়্যারগুলো মানে অ্যাডোবি বা সিস্টেম যে সফটওয়্যারগুলো আপনাদের ইউআই ডিজাইনের জন্য তৈরি করে রেখেছে, সেগুলো কি করে, ভেক্টর গ্রাফিক্স নিয়ে কাজ করে। এই জন্যই আমরা ভেক্টর গ্রাফিক্সটাকে শিখবো। কথাটা কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার।
ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমাদের টুলস এবং ওয়ার্কস এর মধ্যে আমরা বেসিক ইন্ট্রোডাকশন শিখছি। আমরা টুলস প্যানেলের ব্যবহারগুলো শিখবো, কি কি জিনিস লাগবে ইউআই ডিজাইনের জন্য সেগুলো আমি বলবো এবং সেগুলোর কাজগুলো দেখাবো। লেয়ারের বেসিকটা আমাদের জানতে হবে, যারা আগে থেকে কাজ করে তারা আমরা জানি। এরপর হচ্ছে কপি, আনডু, রিডু, লক, হাইড, এগুলো সম্বন্ধে এটা খুবই বেসিক জিনিস জানবো। পেন টুল এবং শেপ নিয়ে দেখবো, ইমেজ ক্লিপিং, মাস্ক, কালার অ্যাডজাস্টমেন্ট, এই বিষয়গুলো নিয়ে আমরা দেখবো। তো আমি সরাসরি ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্টারফেস, সিসি ভার্সন আমি ওপেন করেছি। আশা করি সবার কাছে সিসি ভার্সন আছে, আর যদি না থাকে তাহলে আমি আজকে অথবা কালকের মধ্যে গ্রুপে ইলাস্ট্রেটরটা প্রোভাইড করে দিব। আচ্ছা, এখন আসি, আমরা যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, ইন্টারফেসের মধ্যে নিউ এন্ড ওপেন দুইটা ফাংশন দেখতে পাচ্ছি। নিউ এর কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট নিবে, আর ওপেন হচ্ছে এক্সিস্টিং কাজগুলোকে সে ওপেন করবে। এগুলো একদমই খুবই বেসিক, তারপর আমি বলে যাচ্ছি। যখন আমি নিউতে ক্লিক করলাম, আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ডায়ালগ বক্স ওপেন হচ্ছে, এবং এটা হচ্ছে কি নিউ ডকুমেন্টের একটা বক্স। এখন এখান থেকে দেখেন বিভিন্ন ফাংশনে কিন্তু দেওয়া আছে, যেমন রিসেন্ট আছে, সেভড আছে, মোবাইল আছে, ওয়েব আছে, প্রিন্ট আছে, ফিল্ম আছে, আর্ট এন্ড ইলাস্ট্রেশন আছে, অর্থাৎ ডিফারেন্ট ক্যাটাগরিতে ডিফারেন্ট আমার কি পেজ এন্ড সাইজ এখান থেকে দেওয়া আছে। যখন আমি মোবাইলে গেলাম, খেয়াল করুন, দেখেন এখান থেকে কিন্তু অটোমেটিকলি কি সাইজগুলো আমার চলে আসলো, যে আইফোন 6s প্লাস এর জন্য কি সাইজ হবে, সারফেস প্রো এক্স এর জন্য কত সাইজের স্ক্রিন হয়, সবগুলো কিন্তু এখান থেকে আমাকে দিয়ে দিচ্ছে। তার মানে আপনি যখন মানে ক্যাটাগরি টু ক্যাটাগরি সুইচ করছেন, তখন আলটিমেটলি সাইজগুলোকে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আবার চাইলে কি করতে পারেন, আপনি এখান থেকে কাস্টমাইজ করো আপনি তৈরি করতে পারেন। কাস্টমাইজ করো সে লাইক আপনি এখান থেকে লিখছেন হচ্ছে 312/875 সেলাই। এখন এই যে সাইজটা লিখলেন আপনি, এটা কি হচ্ছে, এটা কিন্তু কোন ইউনিটে হচ্ছে বলতে পারবেন? এটার ইউনিটটা কি হচ্ছে? পিক্সেল। পিক্সেলে হচ্ছে, তাই না? সো পিক্সেলে যেহেতু হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে দেখেন ইউনিটটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন ইউনিট এখান থেকে আছে। পয়েন্টস আছে, পিকাস আছে, ইঞ্চিস আছে, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেলটা নিয়ে কেন কাজ করছি? কারণ হচ্ছে কি এটা আমার কি ইলেকট্রনিক মিডিয়াতে যাবে, এটা কি মোবাইল স্ক্রিনে দেখাবে, যেটা আমি একটু, হ্যাঁ, কেউ কিছু বলছেন? না স্যার, বললেন যে এটা ওয়েবের জন্য, এই জন্য পিক্সেলে করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি যে ইলেকট্রনিক মিডিয়াতে যখন আমরা যাচ্ছি, তখন আমি বলেছি কি এখানে পিক্সেল বেসড হবে। সো দ্যাটস ওয়াই এখানে আমরা ইউনিট হিসেবে পিক্সেলটাকে কাউন্ট করছি। এখন এখান থেকে আসি, আমরা ওরিয়েন্টেশনটাকে আমরা জানি যে ওরিয়েন্টেশন মানে হচ্ছে একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে কি পোর্ট্রেট। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ড মানে হচ্ছে আপনি এট এ টাইম একটা স্ক্রিনের মধ্যে কতগুলো মানে পেজ আপনি দেখতে চাচ্ছেন। সে লাইক আমি যদি একটা রেখে আমি যদি ওপেন করি, দেখবেন এখান থেকে আমার কিন্তু একটা স্ক্রিনে দেখাবে, একটা পেজে আমাকে দেখাচ্ছে। আমি যদি এখান থেকে নিউতে যে আর্টবোর্ডের সংখ্যা বাড়িয়ে দেই, তাহলে দেখবেন আমার এখান থেকে কিন্তু মাল্টিপল আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার স্ক্রিনের জন্য আমার বললাম না যে 12টা 16টা 34টা 32টা এরকম লাগতে পারে। সো ওই সময়ের জন্য আমরা চাইলে কি করতে পারি, একবারে আমি সবগুলোকে নিয়ে নিতে পারি। ইটস আপ টু মি যে আমি কিভাবে কাজ করতে চাচ্ছি। আচ্ছা, এখন আসি আমার এখান থেকে, এইটা ব্লিড, এই জিনিসটা আমাদের এখন কাজে লাগবে না, কারণ এটা হচ্ছে আমাদের প্রিন্টের জন্য কাজে লাগে। তারপর একটু বলে রাখি, এটা হচ্ছে প্রিন্টের সুবিধার জন্য একটা অতিরিক্ত জায়গা ক্রিয়েট করে দিতে হয়, যেটা প্রেসে কেটে ফেলা হয়। জাস্ট এতটুকু মাথায় রাখেন যে প্রিন্টের সুবিধার জন্য যদি কোনো আপনি ডকুমেন্টকে প্রিন্ট করতে চান, ওই প্রিন্টারের জন্য প্রেসের জন্য আপনাকে একটা এক্সট্রা জায়গা ক্রিয়েট করে দিতে হয়, সেই জায়গাটাকে বলা হচ্ছে ব্লিড। এটা আমাদের মোবাইল ইউআই এর জন্য কোনো ধরনের কোনো কাজে লাগবে না। এখন আসি কালার মোড। কালার মোডটা আসলে নর্মালি হয়ে থাকে, অনেক ধরনের কালার মোড হয়ে থাকে। এখানে আমরা যদি দেখি আরজিবি এবং সিএমওয়াই কে দুইটা কালার মোড আছে। আমাকে কেউ বলতে পারবেন যে আমরা ইউআই ডিজাইনের জন্য কোন কালার মোডটা ইউজ করব? আরজিবি। আরজিবি। কেন আরজিবি ইউজ করব? ওয়েবের জন্য আরজিবি। আর প্রিন্টের জন্য সিএমএল। রাইট। তার মানে দুইটা কালার মোড গ্রাফিক ডিজাইনার মানে ডিজাইনার সবসময় মাথায় রাখতেই হবে তাদেরকে, একটা হচ্ছে আরজিবি আর একটা হচ্ছে সিএমওয়াই কে। সিএমওয়াই কে স্ট্যান্ডস ফর সায়ান, মেজেন্টা, ইয়েলো এন্ড কে ফর কি ব্ল্যাক। আর আরজিবি তে রেড, গ্রিন, ব্লু। আর হ্যাঁ, আরজিবি কালার মোডটাকে নরমালি ইউজ করা হয়ে থাকে ইলেকট্রনিক মিডিয়ার জন্য। ইলেকট্রনিক মিডিয়ার জন্য দুইটা পয়েন্ট আমরা এখান থেকে পেলাম, একটা হচ্ছে ইউনিট হয় পিক্সেল আর কালার মোড হয় হচ্ছে আরজিবি। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এটার রেজুলেশন কত হবে। রেজুলেশনটা কত হবে সেটা কি কেউ বলতে পারবেন? 72 রেজুলেশন। এই যে দেখেন এখান থেকে রেজুলেশন কি 72। অর্থাৎ আমরা যখন আরজিবি মোডে কাজ করব, তখন আমাদের অটোমেটিক্যালি এটা রেজুলেশন চলে যাচ্ছে 72 তে। কিন্তু যখন আবার প্রিন্টে কাজ করব, তখন আমার এটা হয়ে যাবে 300। এটা জাস্ট জানার জন্য জেনে রাখা। আচ্ছা, এতটুকু কারো কোনো কনফিউশন আছে কিনা এই পর্যন্ত? আচ্ছা, ওকে, যদি না থাকে তাহলে সে লাইক আমি এখান থেকে ক্লিক করে ক্রিয়েট দিচ্ছি। আচ্ছা, এখানে 5টা হয়ে গেছে, এটা দিয়ে দেখাই। সো আমার সামনে
যেটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এটা কি, এটার সাইজটাই কি আমার 312/875 যে সাইজ পিক্সেল যেটা নিলাম সেটা কি এই সাইজটা আমরা নিচ্ছি। এখন কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো কাজ করবো তাই না, কাজের আউটপুটটা আসলে কোথায় শো করবে, এর ভিতরে শো করবে নাকি এর বাইরে যা করবো সেটাও শো করবে, কোথায় আসলে এক্সাক্ট আউটপুটটা আমরা, মানে আমি যখন এটাকে আউটপুট দিব তখন আমার ডিজাইন তো এই পাশেও আমি রাখতে পারি, এই পাশেও রাখতে পারি, আবার এখানেও রাখতে পারি, আসলে কোনটা শো করবে আমাকে? আমরা আর্টবোর্ডের ভেতরে আর্টবোর্ডের মাঝে যেটা আর্টবোর্ডের শো ভিতরে যেটা করবে, এক্স্যাক্টলি সেভ না এক্স্যাক্টলি করবে। এক্স্যাক্টলি আর্টবোর্ডের ভিতরে যেটা আছে সেটা সেফ, মানে সেটাই শো করবে আমাকে। এখন তাহলে এর বাইরে যে জায়গাটা আছে এটা দিয়ে আসলে কি করবেন, এটার কাজটা কি? এটাকে যদি আমি বলি, এটা আমার ভাষায় আমি বলে থাকি রাফ খাতা। মানে রাফ খাতা বলতে তো আমরা বুঝি যে আপনার যা কিছু, যত ধরনের প্র্যাকটিস যা কিছু করার দরকার আছে আপনার সব যে মেন খাতার মধ্যে করতে হবে বিষয়টা এরকম না। আপনি কি করতে পারেন, এই যে সমুদ্রের মতো একটা জায়গা আছে, বিশাল বড় একটা জায়গা, এই জায়গার মধ্যে আপনি হিউজ পরিমাণে রাফ করতে পারেন। অর্থাৎ এটাকে আমার বলা হচ্ছে ওয়ার্কিং এরিয়া, আর এটা হচ্ছে আর্টবোর্ড। অর্থাৎ আর্টবোর্ডের মধ্যে আপনি যা রাখবেন সেটাই ফাইনাল আউটপুট হিসেবে যাবে, আনলেস আপনি এইগুলোকে দেখানোর জন্য চুজ না করেন। অপশন থাকে, যখন আপনি সেভ করেন তখন অপশন থাকে যে আপনি কি বাইরের অংশটা দেখাতে যাচ্ছেন নাকি না শুধু ভিতরেরটা। কখন আপনি বাইরের অংশটা মানে ভিতরটা দেখাবেন, যখন আপনার ফাইনাল আউটপুটটা আপনি দেখাচ্ছেন তখন শুধু কি আর্টবোর্ডটাকেই আপনার শো করতে হবে, বাকি জিনিসগুলো আমার লাগবে না। সে লাইক আমি ডিজাইন করার সময় এখানে আমার রাফ আমার রয়ে আপনার গেছে, কথা থাকতেই পারে, জড়ে আমার ডিজাইন আমার যাচ্ছে, এটা লাগবে না। জড়িয়ে যাচ্ছে কথা। এটা কি আপনার না সবার? না স্যার, আমাদের ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়তো নেটের প্রবলেম হচ্ছে এই জন্য। যাই হোক, সো যখন আপনি কাজ করছেন, কাজ করার সময় খেয়াল করবেন যে এইটা আপনার যখন বাইরে আছে, বাইরেরটা আপনার ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে কি ভিতরে যেটা আছে সেটা আমি ঠিকভাবে রাখতে পেরেছি কিনা, অ্যাজ বিকজ যে এইটার ভিতরে আউটপুটে আপনার আলটিমেট ক্লায়েন্টের আউটপুট হবে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে আমরা টুল সম্বন্ধে বা আমার ইন্টারফেস সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে রাখি। আমরা ইন্টারফেস আমরা সম্বন্ধে কি যদি নামাজের ব্রেক পাবো না? হ্যাঁ নামাজের হ্যাঁ টাইম আমি দিব, 7টার দিকে দিচ্ছি, আর 7-8 মিনিট পরে দিচ্ছি। এই আগের দিনের মতোই আমরা 7টা থেকে 7টা 10 পর্যন্ত আমরা ব্রেক নিব। আচ্ছা, সো যেটা বলছিলাম যে আমার এখান থেকে আমাদের ইন্টারফেসটা সম্বন্ধে একটু যদি আইডিয়া রাখি আমরা, সেটা হচ্ছে যে প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে মেনু বার। এটা হচ্ছে কি আমাদের মেনু বার। মেনু বার বলতে কি আমরা সবগুলো সফটওয়্যারে আমরা এই মেনু বার গুলো জানি, আর মেনু বারের নিচে যেটা আছে সেটাকে বলা হচ্ছে অপশন বার। এই অপশন বারটা আবার ডিপেন্ড করে কি এখানকার টুলস প্যানেলের উপর, অর্থাৎ টুলস যখন আপনি চেঞ্জ করবেন তখন এখানকার অপশন বার গুলো চেঞ্জ হয়ে যাবে। এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ফ্লোটিং প্যানেল। ফ্লোটিং প্যানেল মানে কি ভাসমান অবস্থায় থাকে, অর্থাৎ ভাসমান অবস্থায় যে প্যানেলগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হচ্ছে ফ্লোটিং প্যানেল। এই ফ্লোটিং প্যানেলগুলোকে আপনি কি করতে পারবেন, কোথা থেকে নিয়ে আসতে পারবেন? উইন্ডো থেকে আপনার সে লাইক আপনার লাগবে হচ্ছে পাথফাইন্ডার, আপনি এটাকে নিয়ে আসলেন, এখান থেকে আপনি নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার এই ফ্লোটিং অর্থাৎ ফ্লোট অবস্থায় কোন জিনিসগুলো আপনি রাখবেন না রাখবেন সবকিছু আপনি কোথা থেকে আনতে পারবেন? উইন্ডো থেকে নিয়ে আসতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে আমার এই ওয়ার্ক স্পেসটা মনে হচ্ছে একটু এলোমেলো, আপনি এটাকে রিসেট করতে চাচ্ছেন, সো আপনি কি করবেন? উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল দিয়ে দিবেন, অটোমেটিকলি আমার কি হয়ে যাবে? ওয়ার্ক স্পেসটা রিসেট হয়ে যাবে, অর্থাৎ আপনাকে কষ্ট করে আর ডিলিটার ক্রস করতে হবে না। আচ্ছা, এখন আসি আমাদের ইলাস্ট্রেটরের যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, ইলাস্ট্রেটরের যে ইয়াটা দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা প্রথমে টুলস থেকে যদি আসি, আসলে ইউআই ডিজাইনের জন্য আমাদের কোন কোন টুলস গুলো লাগবে সেগুলো যদি আমরা একটু নোট করে রাখি। ইউআই ডিজাইনের জন্য আমাদের প্রথমত যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল মুভ টুল। মুভ টুল একদম প্রথম যে টুলটা আছে সেটাকে বলা হচ্ছে মুভ টুল বা সিলেকশন টুল, যেটাই বলি না কেন। ফটোশপে এটাকে বলা হয় মুভ টুল, ইলাস্ট্রেটরে সেটাকে আমরা চিনবো সিলেকশন টুল নামে। সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা, সেটাকে ধরে এক পাশ থেকে আরেক পাশে নেওয়া, সেটাকে সিলেক্ট করে ডিলিট করা, অর্থাৎ ধরার জন্য যা করার দরকার হয় সবকিছু আপনি সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। অর্থাৎ সিলেকশন টুলটা আপনি যা কিছুই করেন না কেন সব শেষে এটা হচ্ছে অনেকটা লবণের মতো, তরকারি সবকিছু করছেন, ওই লবণ ছাড়া তরকারি বেস্বাদ লাগবে। লাইক আপনি ডিজাইনটা করছেন এখানে, এখন এখান থেকে আপনি নিয়ে আসতে গেলেও কিন্তু এই মুভ টুল দিয়ে আপনাকে ধরে এখান থেকে নিয়ে আসতে হবে, সুবিধা হবে। আচ্ছা, সিলেকশন টুল। তো সিলেকশন টুলের পাশে যে টুলটা আছে সেটাকে বলা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। তাহলে তফাৎটা কি আসলে? এটাও তো সিলেকশন টুল, এটাও সিলেকশন টুল, তাহলে এটাকে আনডিরেক্টলি সিলেক্ট করবে? বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটা কাজ করবে পেন টুলের সাথে। রিমেম্বার, ডিরেক্ট সিলেকশন টুলটা কাজ করবে কার সাথে? পেন টুলের সাথে। অর্থাৎ পেন টুল যেখানেই থাকবে সেখানেই ডিরেক্ট সিলেকশন টুলটা কাজ করবে। অন্য ভাষায় যদি আমি বলি, পেন টুল দিয়ে ক্রিয়েট করা যে কোনো পয়েন্টকে মডিফাই করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করা হয়। অর্থাৎ কি দাঁড়াচ্ছে? পেন টুল দিয়ে ক্রিয়েট করা যে কোনো পয়েন্টকে মডিফাই করার জন্য কি করা হয়? ডিরেক্ট সিলেকশন টুলটাকে ইউজ করা হয়ে থাকে। এখন
কিভাবে আমরা ইউজ করতে পারি এটাকে অলরেডি আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। আমি জাস্ট দেখিয়ে যাচ্ছি। পেন টুলে যখন আমরা যাচ্ছি, সে লাইক আপনি এখান থেকে কি করলেন, একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, আপনার 3টা ক্লিক হলো। এখন একটু খেয়াল করবেন, এই 3টা ক্লিক হওয়ার পরে আমার এই যে ইয়াটা দেখতে পাচ্ছি, আমি এখানের যেই লাইনটা আমি দেখতে পাচ্ছি, এটাকে সে লাইক আমি এখানে এসে ক্লোজ করে দিলাম। দেওয়ার পর এখন আমার কাছে মনে হচ্ছে কি যে এটা আরেকটু সেন্টারে যাবে, এটা কি একটু বাঁকা হয়ে গেছে, এটা আমি একটু ওই পাশে নিব। এখন ওই পাশে নিতে গেলে আমি কি সিলেকশন টুল নিব না ডিরেক্ট সিলেকশন টুল নেব? আমি এই পয়েন্টটাকে আমি এইদিকে চাপাবো, তাহলে আমি কোনটা নেব, সিলেকশন নাকি ডিরেক্ট সিলেকশন টুল? ডিরেক্ট সিলেকশন টুল। বাকিরা কি বলছেন? ডিরেক্ট সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন স্যার। ডিরেক্ট সিলেকশন টুল। সো ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি যখন ড্র্যাগ করছি, ড্র্যাগ করে আমি যদি কিবোর্ডের লেফট অ্যারো ডাউন অ্যারো প্রেস করি, দেখেন এখানে কি হচ্ছে, ওই স্পেসিফিক পয়েন্টটাই আমার কি মুভ হয়ে যাচ্ছে। আবার চাইলে আমি কি করতে পারি, এটাকে সিলেকশন করে উপরে নিচে যেভাবে খুশি আমি সেদিকে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি। অর্থাৎ ডিরেক্ট সিলেকশন টুলটা কি কাজ করছে, পেন টুল দিয়ে ক্রিয়েট করা প্রত্যেকটা পয়েন্টকে মডিফাই করার জন্য ডিরেক্ট সিলেকশন টুলটাকে আমরা ইউজ করতে পারছি। সো আমরা একটু নোট করে রাখবো যে কয়টা টুল আমরা দেখলাম, সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং পেন টুল, এই 3টা টুল আমাদের ইউজ করা হবে। আমাদের আমার একটা প্রশ্ন আছে। জি ম্যাডাম বলুন। প্রশ্নটা হচ্ছে যে আমি যে কোনো শেপকেই তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করতে পারি। অবশ্যই সেটা ভেক্টর শেপ হতে হবে, ভেক্টর শেপ হতে হবে। হ্যাঁ, না পেন টুলের কথা মানে এখানে পেন টুল তো এইজন্য মানে কনফিউজ। মানে আমি যে কোনো শেপটাকে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে মডিফাই করতে পারবো। অবশ্যই অবশ্যই, বাট সেটা ভেক্টর হতে হবে, নট মানে ইমেজ। লাইক আপনি একটা শেপ নিয়ে আসছেন, ছবি হিসেবে আছে, আপনি হয়তো ওটাকে দেখছেন শেপ, বাট ওটা আলটিমেটলি ইমেজ আকারে আছে, ওটাকে কিন্তু আপনি মডিফাই করতে পারবেন না। ফার্স্ট অফ অল ইউ নিড টু কনভার্ট ইট টু ভেক্টর, তারপরে হচ্ছে আপনি ওটাকে ইয়া করতে পারবেন। যেমন আমি দেখাই স্যার, মানে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, বলেন। স্যার যেটা বলতেছিলাম আর কি স্যার, যে টেক্সট টুলের নিচে শেপ টুলটা আছে, ওইখান থেকে স্যার যে ডিফল্ট শেপ গুলো আছে ওইগুলো হলো তো স্যার মডিফাই করা যাবে। হ্যাঁ, যেগুলো ভেক্টর শেপ এটা বলছিলেন। হ্যাঁ, যেগুলো ভেক্টর শেপ, যেমন ধরেন আপনি এটা কি আমার একটা ইমেজ, তাই না? সো ইমেজটাকে আপনি নিয়ে আসলেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলেন। এটা আপনি হয়তোবা দেখছেন অ্যাজ এ শেপ হিসেবে, বাট এটা কিন্তু আলটিমেটলি কি একটা ইমেজ, তাই না? সো আপনি যদি এখন মনে করেন যে এটা দিয়ে আমি কাস্টমাইজ করব, এটা বিগিনারদের জন্য আমি বলছি, তাহলে কিন্তু এটা সম্ভব না। ফার্স্টে কি করতে হবে, আমাকে এটাকে ভেক্টরে কনভার্ট করতে হবে, তারপর আমি সেটা পারবো। বাট ইলাস্ট্রেটরে বিল্ট ইন যে কোনো শেপকে আপনি চাইলে কি করতে পারবেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করতে পারবেন। যেমন এখান থেকে আমি রেক্টেঙ্গেল টুলটা নিচ্ছি, নিয়ে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমি চাচ্ছি যে আমার এই পয়েন্টটাকে আমি মডিফাই করব। সো ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে এটাকে মডিফাই করতে পারছি। ক্লিয়ার এখন বিষয়টা? জি স্যার। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা 3টা টুল আমরা দেখলাম, মুভ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল, আর একটা হচ্ছে আমাদের পেন টুল। এখন পেন টুলের ক্ষেত্রে আমাদের সবসময় যে আমরা স্ট্রেট লাইন ক্রিয়েট করব তা কিন্তু না, আমরা যে সবসময় এরকম স্ট্রেট লাইন ক্রিয়েট করব এই বিষয়টা কিন্তু এরকম না, আমাদের কার্ভও করতে হবে। সো কার্ভের ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, পেন টুল দিয়ে যখন আপনি কোনো কিছু ক্রিয়েট করবেন, ফার্স্ট অফ অল আমরা দেখে নেই যে যখন আপনি একটা সিঙ্গেল ক্লিক করছেন তখন এটা কি স্ট্রেট লাইন হচ্ছে, তাই না? যখন আপনি সিঙ্গেল ক্লিক করে কোনো কাজ করছেন তখন সেটা কি হচ্ছে, স্ট্রেট লাইন হচ্ছে। বাট যখন আপনি চাচ্ছেন কি কার্ভ করবেন, তখন আপনাকে কি করতে হবে, লাইক এখানে একটা ক্লিক করেছেন, এখন আপনি চাচ্ছেন কি এই জায়গাটা থেকে এরকম একটু বাঁকানো হবে, একটু চাঁদের মতো হবে বা একটু ঢেউয়ের মতো হবে, তাহলে আপনাকে এইখানে এসে ক্লিক করে ছেড়ে দেওয়া যাবে না। আপনি তো নরমালি যদি স্ট্রেট করেন তাহলে কি করবেন, আপনি এখানে এসে হয়তো ছেড়ে দিলেন, এটা স্ট্রেট হয়ে গেল। কিন্তু যদি আপনি কার্ভ করছেন তাহলে আপনাকে কি করতে হবে, ক্লিক করে এটাকে ড্র্যাগ করতে হবে। যেদিকে ড্র্যাগ করবেন তার অপোজিটে এক্সপান্ড হবে। খেয়াল করবেন, যেদিকে ড্র্যাগ করবেন, আপনি ড্র্যাগ করছেন কোথা দিকে, উপরের দিকে, তাহলে আপনার এক্সপান্ড হচ্ছে কোন দিকে, নিচের দিকে। আপনি যদি নিচের দিকে ড্র্যাগ করেন তাহলে এটা কোথায় যাচ্ছে, উপরের দিকে। অর্থাৎ আপনার কার্ভনেসটা ডিপেন্ড করতেছে ভাইস ভার্সা, অর্থাৎ অল্টার করে হবে। আপনি যেদিকে করবেন তার অপোজিটে এটা কার্ভটা হচ্ছে। এখন আমি যদি এটা না হোক, আমি লাইক একটা পাতা আঁকাতে চাচ্ছি, তাহলে আমি কি করব, সে লাইক আমি এখানে একটা, আপনাকে কিন্তু যে কোনো শেপ তৈরি করার আগে ফার্স্ট অফ অল মাথায় ওই জিনিসটা রাখতে হবে বা চোখের সামনে আপনার ওই জিনিসটা মানে ভিজুয়ালাইজ করতে হবে। সে লাইক আমি একটা পাতা আঁকতে চাচ্ছি, সো আমি এখান থেকে ক্লিক করার পর আমি যদি এখানে ছেড়ে দিই, এটা কি স্ট্রেট হবে না কার্ভ হবে? স্ট্রেট হবে। যদি আপনি ছেড়ে দেন তাহলে স্ট্রেট, আর যদি কার্ভ স্ট্রেট হবে। আর যদি ধরে Drag ধরে করলে টান দিই, ড্র্যাগ হবে, করলে drag এটা টান দিলে কার্ভ হবে, কার্ভ হবে। এখন দেখেন আমি যখন ড্র্যাগ করে টান দিচ্ছি, দেওয়ার পর এটা কার্ভ হয়ে গেল। হওয়ার পর এবার আমি এটাকে নিয়ে এসে আমার কাঙ্ক্ষিত জায়গায় আমি কি করতে পারছি, এটাকে ছেড়ে দিতে পারতেছি, আমার কার্ভটা কিন্তু
হয়ে গেল। অর্থাৎ কার্ভ এবং স্ট্রেটের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে স্ট্রেট উইল বি অনলি দ্য সিঙ্গেল ক্লিক, বাট কার্ভের ক্ষেত্রে আপনাকে ইউ হ্যাভ টু ড্র্যাগ, আপনার ওই পয়েন্টটা ধরে আপনাকে ড্র্যাগ করতে হবে। আবার আমি দেখাচ্ছি, সে লাইক আপনি এখান থেকে এখানে একটা ক্লিক করেছেন, এখান থেকে এখানে একটা ক্লিক করেছেন, এখান থেকে এখানে একটা ক্লিক করেছেন, সবই ঠিক আছে। সে লাইক এটা একটা কার্ভ, একটা শেপ হয়ে গেল, লাইক মাথার চুলের একটা শেপ হয়ে গেল। সো এটাই হচ্ছে আপনার স্ট্রেট এবং কার্ভ লাইনের মধ্যে ডিফারেন্স। এখন আমরা যখন পেন টুল দিয়ে কোনো কিছু ক্রিয়েট করছি, করার সময় আমাদের হতেই পারে যে আমার কোনো একটা পয়েন্ট আমার এক্সট্রা লাগবে। সে লাইক ক্লায়েন্ট বললো কি যে তুমি এই সাইড থেকে এখান থেকে বাড়িয়েছো, আমার এই পাশ থেকে একটু মোটা করতে হবে, এই পাশটা এরকম স্ট্রেট রাখা যাবে না। তাহলে এখন আমরা কি করলে এই জায়গাটা থেকেও আমি এরকম মানে একটু ইয়া করতে পারি, ওভাল করতে পারি, কি করা যেতে পারে? ডিরেক্ট সিলেকশন টুলকে ধরে তারপরে ওইটার মাথা বের হবে, ওইটা দিয়ে আমরা ড্র্যাগ করব। ওকে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে হ্যান্ডেল দিয়ে, হ্যাঁ হ্যাঁ, হ্যান্ডেল বারটা টেন দিয়ে। হ্যাঁ, এখন দেখেন আমি কিন্তু বলেছি কি যে অপোজিটে হবে, নট দ্য সেম সাইড। আমি যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করি তাহলে কি হচ্ছে, এটা এই সাইডে শুধুমাত্র হবে। তা আমাকে ক্লায়েন্ট বলেছে কি যে না তুমি এই পাশ থেকে করো, এই পাশ থেকে আরেকটু মোটা করো। তাহলে এখন যারা আমরা ধরেন যে পেন টুলে জানি গিয়ে না, কনভার্ট টুলে গিয়ে একটা পয়েন্ট ডিলিট করে আবার পেন টুল দিয়ে আবার ওটা অ্যাড করতে হবে, পয়েন্ট অ্যাড করলে স্যার পেন টুলের এখানে অনেক অপশন আরেকটা আপনার সাব টুল আছে, ওইটা হলো আপনার কনভার্ট। ওকে ওকে ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে। এখন ধরেন যে কাজ হয়তো বা নতুন শিখছে, সে কি ভাববে এখানে আবার কিভাবে ক্রিয়েট করবো, তার থেকে আমি কি করি একটা সার্কেল নেই, সার্কেল নিয়ে আমি এখানে বসিয়ে এটাকে কি করে অ্যাডজাস্ট করে দেই, তাই না? বিষয়টা এরকম হয়তো বা সে চিন্তা করবে, কিন্তু আসলে কিন্তু এটা কোনো মানে অথেন্টিক ওয়ে না। ওয়েটা কি, ওয়েটা হচ্ছে কি যে আপনি এখানে যাবেন, যাওয়ার পর এখানে পেন টুলের নিচেই দেখেন এখানে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এবং আরেকটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে সে লাইক আপনার ক্লায়েন্ট বললো কি যে এই স্পেসিফিক পয়েন্ট থেকে আমি এই জিনিসটাকে বাড়াবো, তাহলে আমাকে কি করতে হবে, এই পয়েন্টে এসে একটা অ্যাঙ্কর পয়েন্ট কি করতে হবে, অ্যাড করতে হবে। এখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর এই অ্যাঙ্কর পয়েন্টকে মডিফাই করার জন্য আবার কি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাব। দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর, জি বলেন স্যার। স্যার 7টা বেজে গেছে, আমাদের নামাজের বিরতি ওকে দেওয়া ওকে হলো তো। ওকে ঠিক আছে, আমি তাহলে নামাজের ব্রেক দিয়ে দিচ্ছি, আপনারা 10 মিনিট পরে চলে আসেন, আবার 7টা 2 বাজে 12-13 মধ্যে চলে আসেন। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ঠিক আছে, সো আমরা পেন টুল দেখলাম, পেন টুলের কিছু বিষয় দেখলাম, একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের কাজটা দেখলাম। এখন আমরা যখন কাজ করব, কাজ করার সময় আমাদের হয়তো অনেক সময় দরকার হতে পারে যে আমরা অ্যাঙ্কর পয়েন্টস গুলোকে আমাদের কাজে লাগছে না, আমার হতেই পারে যে সেই যে অ্যাঙ্কর পয়েন্টসটা আমার দরকার সেটার আমার কোনো এট সাম পয়েন্ট আমার কাছে মনে হচ্ছে যে অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি ডিজাইনটা চেক করে দেখি, বাট আমার কাজটা হয়ে যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে না অ্যাঙ্কর পয়েন্ট ছাড়াই এটা ভালো লাগছিল, ওখানে আমার অ্যাঙ্কর পয়েন্টের দরকার নেই। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ডিলিট করতে পারি। সো কিভাবে করতে পারি, সে লাইক আপনি হচ্ছে একটা শেপ নিচ্ছেন, তো শেপ নেওয়ার পর আপনি লাইক এখান থেকে আপনার মনে হয়েছিল যে এখান থেকে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবো, এন্ড এট দ্য সেম টাইম এখান থেকেও একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমি ডিজাইনটা একটু চেক করে দেখি এটা কেমন দেখা যায়। সো যখন আপনি এটা করলেন, করার পর আপনার কাছে মনে হচ্ছে যে না আমার এখানে এই অ্যাঙ্কর পয়েন্টের দরকার নেই বা এই অ্যাঙ্কর পয়েন্ট আমার দরকার নেই, সো আপনি কি করতে পারেন, সরাসরি এখান থেকে আরেকটা অপশন আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। সো ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যে যদি আপনি যেই অ্যাঙ্কর পয়েন্টে আপনি ডিলিট করতে চাচ্ছেন সেটার উপরে ক্লিক করেন, অটোমেটিকলি কি হয়ে যাবে, সেটা ডিলিট হয়ে যাবে, অটোমেটিকলি সেই পয়েন্টটা আমার কি হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। তার মানে আপনার কাজের সুবিধার্থে আপনি কি করতে পারেন, অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন, ইটস আপ টু ইউ আপনি কিভাবে চাচ্ছেন। এন্ড দেন কনভার্ট পয়েন্ট টুলের কাজ হচ্ছে, এটাকে কনভার্ট পয়েন্ট টুল বলে থাকি আমরা, আবার অনেক সময় অ্যাঙ্কর পয়েন্ট টুলও বলা হয়ে থাকে। এটার কাজ হচ্ছে স্ট্রেইট কে কার্ভ করা, কার্ভ কে স্ট্রেইট করা। খেয়াল করবেন স্ট্রেইট কে কার্ভ করবে, সে লাইক আপনি একটা স্ট্রেট লাইন করে ফেলেছেন, সেইটাকে আপনি যদি কার্ভ করতে চান দুইটা ওয়ে, একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে আমরা করতে পারি যেটা আমরা একটু আগে দেখেছি, আর একটা হচ্ছে কি যে আমরা ওই পয়েন্টটাকে একবারে ধরেই আমি এটাকে ড্র্যাগ করে কার্ভ করে ফেলতে পারি। যেমন ধরেন আপনি এখান থেকে একটা সার্কেল নিয়েছেন, এই সার্কেলটা নেওয়ার পর আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট আপনি একটু নিচের দিকে নামাচ্ছেন, একটু ডিমের মতো করলাম। এখন এই যে পয়েন্টটাকে আপনি নামালেন, এটা কি আমার কার্ভ হয়ে আছে না? এটা তো কার্ভ হয়ে আছে। এখন আমি চাচ্ছি কি না এটা কার্ভ না, এটা আমি কি হবে, স্ট্রেট করব, এটা একটু চোখা হবে, এটা একটু চোখা হয়ে যাবে। সো আমি এখান থেকে ডিরেক্টলি চলে আসবো অ্যাঙ্কর পয়েন্ট টু, চলে এসে এখানে এসে একটা ক্লিক করব, অটোমেটিকলি দেখেন এটা কি হয়ে গেল, চোখা হয়ে গেল। এবং এটা
মানে আমাকে আর কোনো কিছু ধরতে হলো না, কোনো কিছু করতে হলো না, জাস্ট আমি এখানে ক্লিক করলাম, কার্ভ থেকে ও অটোমেটিকলি কি করলো, স্ট্রেটে কনভার্ট করে ফেললো। এখন আমার অনেক সময় হবে কি, ক্লায়েন্ট কাজ করার সময় এরকম চাবে যেমন, আবার অনেক সময় হবে যে তুমি এই লাইনটা এত চোখা না করে একটু সামান্য একটু স্মুথ করো, আমার আরেকটু স্মুথ ভার্সন চাই। তো আমি কি করবো, এখান থেকে কনভার্ট পয়েন্ট টুলে এসে just সামান্য একটু ড্র্যাগ যদি আমরা করে দেই, তাহলেই দেখেন এখান থেকে আমার কি বিষয়টা গোলাকার হয়ে গেছে, একটু স্মুথ হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পারছি আমরা এবার? জি স্যার। জি স্যার। যেমন দেখেন এটা কি একটা লোকেশন আইকনের মতো হয়ে গেছে। সো আমি এখান থেকে নিয়ে একটা সার্কেল ক্রিয়েট করে দিচ্ছি, কালার দিয়ে দিলাম, হয়ে গেল একটা আইকন। ঠিক আছে, আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে আমাদের আছে হচ্ছে বিভিন্ন ধরনের টুলস আছে, আমরা এখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস এগুলো ইউজ করে থাকবো। পলিগন টুলটার কাজ আমরা জানি, পলিগন হচ্ছে আপনার বহুভুজি যে শেপগুলো আমরা তৈরি করব সেগুলোর ক্ষেত্রে ইউজ হবে। যেমন আমি চাচ্ছি এখান থেকে এরকম একটা শেপ ক্রিয়েট করলাম, হয়তোবা এরকম শেপটা হচ্ছে। এখন এখানে আমার সাইড আছে কয়টা, 1 2 3 4 5 6টা সাইড আছে। আমার যদি মনে হয় যে কি আমি এটাকে বাড়াবো, আমার শেপটাকে আমি কি করতে চাচ্ছি, বাড়াতে চাচ্ছি, সো আমি দুইটা ওয়ে করতে পারি। একটা হচ্ছে এই শেপে এসে সিলেক্ট করে এখানে এসে একটা ক্লিক করছি, সাইড গুলোতে এসে আমি আমার যতগুলো সাইড লাগবে ততগুলো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি, অটোমেটিক্যালি আমার সেই সাইড গুলো ক্রিয়েট হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে আপনি যখন তৈরি করছেন, তৈরি করার সময় আপনি আপ অ্যারো প্রেস করবেন, আপ অ্যারো যখন প্রেস করবেন তখন দেখেন অটোমেটিক্যালি কি বাড়ছে না আমার পয়েন্টগুলো, অটোমেটিক্যালি কি দেখেন তো বাড়ছে না, জি ভাইয়া। দেখতে পাচ্ছেন সবাই? এই যে ইয়াগুলো জি, কিন্তু স্যার। বেড়ে যাচ্ছে। আমি যখন ডাউন অ্যারো প্রেস করছি তখন দেখেন এটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। এখন আমার ত্রিভুজ আছে, আমি একটা প্রেস করলাম আপ অ্যারো, কয়টা হলো, 4টা, আরেকটা প্রেস করলাম 5টা, আরেকটা 6টা, আরেকটা 7টা, 8টা, 9টা, এভাবে করে কি হচ্ছে দেখেন বাড়ছে। সো আমার কাজের উপর বেস করে আমি কি করতে পারি, লাইক আমি ভুল করে ড্র করে ফেলেছি, আমার ইয়া হচ্ছে, তাহলে আমি ড্র্যাগ করা অবস্থায় আমি জাস্ট আপ অ্যারো ডাউন অ্যারো প্রেস করে আমি এটাকে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, এখন আসি আমরা কালার অ্যাপ্লাই করব। সো কালার অ্যাপ্লাই এর ক্ষেত্রে আমরা কিভাবে কালার অ্যাপ্লাই করতে পারি, কালারটা দুই ভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক কালার। ফিল আর স্ট্রোকের মধ্যে ডিফারেন্স হচ্ছে ফিল কালারটা কাজ করবে ভিতরে, স্ট্রোক কালারটা কাজ করবে বর্ডারে। স্ট্রোক কালারটা কোথায় কাজ করবে, বর্ডারে কাজ করবে। এখন আমি যখন এখানে কোনো একটা শেপ নিচ্ছিলাম, সেই শেপটার কালারটা কেন দেখা যাচ্ছিল না, কেউ কি বলতে পারবেন? কারণ হচ্ছে আপনার হোয়াইট, বোর্ডও হোয়াইট, প্লাস হচ্ছে শেপটা হোয়াইট। রাইট রাইট রাইট, তার মানে পিছনের কালারও হোয়াইট, এটাও হচ্ছে আমার হোয়াইট। তো আমি এটাকে কিভাবে চেঞ্জ করতে পারি, দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে অপশন বার থেকে আর একটা হচ্ছে টুলস প্যানেল থেকে। টুলস প্যানেলে এটা হচ্ছে ফিল, এটা হচ্ছে স্ট্রোক, যেটাকে আমরা কি করতে পারি, এক্স প্রেস করে আপস এন্ড ডাউন করতে পারি। অর্থাৎ আপনি এখন চাচ্ছেন কি ফিল কালারটা চেঞ্জ করবেন, সো লাইক এটার উপরে ক্লিক করলেন, ডাবল ক্লিক করলেন, করে আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, কালারটা চলে আসলো। এখন আপনি ফিল কালারটা দেওয়ার পর মনে হচ্ছে না আমি স্ট্রোক কালারটা আমার লাগবে, সো আপনি কি করবেন, জাস্ট এক্সপ্রেস করে দেখেন কালারটা কিন্তু আমার কি উপরে চলে আসছে। সো এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে আমি এখান থেকে অন্য একটা ডিফারেন্ট কালার শেড আমি এখান থেকে দিয়ে দিলাম। দেখেন বর্ডারও কিন্তু কি আমার ওই কালারটা চলে আসছে। এন্ড বর্ডারে যখন কালারটা আসছে, সেই কালারটা তো আমার এরকমই যে থিনার থাকবে তা কিন্তু না, আমার এটাকে ঠিক করতে হবে, মোটা করতে হতে পারে। সো আমরা মোটা করার জন্য কোথায় যাব, স্ট্রোক প্যানেলে চলে যাচ্ছি। স্ট্রোক প্যানেলে এখানে এসেই দেখতে পাচ্ছি এখান থেকে লাইক আমি এখানে 10 দিয়ে দিলাম, দেখেন কালারটা কিন্তু কি বেড়ে গেল। ক্লিয়ার হচ্ছে বিষয়টা, স্ট্রোক বাড়ানো কমানোটা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমার অনেক সময় দরকার হতে পারে স্ট্রোকটা ভিতরে এবং বাইরে নেওয়ার ক্ষেত্রে। আমার এখন যেটা আছে, স্ট্রোকটা কি আছে, সেন্টার আছে না, অর্থাৎ আমার লাইনের অর্ধেক ওই পাশে, অর্ধেক হচ্ছে কি ভিতরে। আমার কাজের সময় হতেই পারে যে আমার একটু জায়গা বেশি লাগছে, বা আমার অ্যাডজাস্টমেন্টের জন্য আমি এটাকে বাইরে বা একবারে ডিরেক্টলি ভিতরে কনভার্ট করে দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা স্ট্রোক প্যালেটে এখানে ক্লিক করে দেখেন এখান থেকে কর্নার অপশন আছে, সরি এখান থেকে ক্যাপের অপশন আছে এবং অ্যালাইনের অপশন আছে। তো আমরা জাস্ট কি করব, অ্যালাইনটাকে ইউজ করব। দেখেন এখানে প্রথম যেটা আছে অ্যালাইন স্ট্রোক টু কোথায় আছে, সেন্টার, অর্থাৎ আমার এক্সাক্ট লাইনের 50% ওইদিকে 50% এইদিকে থাকবে। তো আমি স্ট্রোকে এসে অ্যালাইন টু যদি আমি ইনসাইড দিই, দেখেন পুরোটা কোথায় চলে গেল, ভিতরে চলে গেল। তার মানে আমার যা কিছু হচ্ছে সবের ভিতরের, বাইরে কোনো কিছু নেই। আর আরেকটা হচ্ছে কি আউটসাইড, তার মানে আমার এক্সাক্ট বর্ডারের আউটসাইডে চলে যাবে, অর্থাৎ এক্সাক্ট বর্ডার, এক্সাক্ট শেপ কোনটা ছিল, রেডটা, সো রেডের বাইরে আমার জায়গাটা নিয়ে নেবে। বুঝতে পেরেছি আমার অ্যালাইনমেন্টটা, বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা, এখন আসি আমাদের অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আমরা মাল্টিপল অবজেক্ট অ্যালাইন আমরা কিভাবে করব, মাল্টিপল অবজেক্ট গুলো আমরা কিভাবে ক্রিয়েট করব। মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করার জন্য বেসিক্যালি আমরা সে লাইক আমি একটা শেপ নিচ্ছি, একটা কোশ্চেন ছিল।
জি ভাই ওই যে স্ট্রোক আমরা যেটা করলাম এটা হচ্ছে আমি যদি স্ট্রোক ওই বৃত্তটার থেকে একটা অংশ কেটে নিই, বাকিটাই যদি আমরা এই যে অ্যাপ্লাই করতে যাই সেটা কি হবে? বৃত্তটা থেকে একটা অংশ, আমি আবার ব্যাকে যাচ্ছি, হ্যাঁ এখান থেকে আপনি কি করবেন? আমি যে কোনো একটা স্লাইডের একটু অল্প একটু কেটে নিতে চাচ্ছি, তারপরে আমি আচ্ছা ওটা অ্যাপ্লাই আচ্ছা, করতে আমি যাচ্ছি। আমি কাটার টুলে যাব, তারপর আমি জাস্ট আপনার কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য এখান থেকে আমি দেখাচ্ছি। সে লাইক এখান থেকে আপনি সরি সিজার টুল সিজার টুল সিজার টুল সিজার টুল, বা এখান থেকে আমরা নাইফ টুলে গেলাম। এটার কথা বলছিলেন? জি ভাই, এবার যদি আমি অ্যাপ্লাই করি এটা, তাহলে তো এই যে ভিতরে থাকছে না, এটা তো আবার সেই মাঝখানে চলে আসতেছে। না না না, এখন আমি দেখেন এখান থেকে যদি আমি অ্যালাইন করে দেই, অ্যালাইনের কিন্তু কোনো অপশন নাই, আছে? না, অ্যালাইনের কিন্তু কোনো অপশন নেই। কারণটা কি, স্ট্রোকটা আমার ফিল করতে মানে কমপ্লিট করতে হবে। আনকমপ্লিট স্ট্রোকের ক্ষেত্রে আপনি জাস্ট সেন্টার অ্যালাইনটাই পাবেন। ও আচ্ছা ঠিক আছে। তার মানে আনকমপ্লিট স্ট্রোক মানে তো বুঝতে পেরেছি, লাইক আমি এটা অলরেডি আমার কমপ্লিট ছিল কি এটার মাধ্যমে, কিন্তু আমি কি করছি এখান থেকে কেটে ফেললাম। সো কেটে ফেলার পর ওর তো আর যাওয়ার কোনো অপশন নাই, ও তো সেন্টার করবে কিভাবে? এটা তো একটা ক্যালকুলেটিভ একটা ফাংশন, এটা একটা ক্যালকুলেটিভ ফাংশন। যখন আমার এখানে ছিল, যখন এটা অটোমেটিক ছিল, তখন এই ক্ষেত্রে ও অ্যালাইন করতে পারবে। সরি, কি ব্যাপার, আবার চেকে যাচ্ছি। দেখেন এখান থেকে কিন্তু অপশন আছে, কিন্তু যখন আপনি কাটছেন, কাটার পরে কিন্তু সেই ফাংশনটাকে আপনি তৈরি করতে পারছেন না, কারণ কি ওটা ভেঙে গেছে, ওই ওই জায়গাটা থেকে ওই জিনিসটা হারিয়ে গেছে। দ্যাটস ওইটার ফাংশনটা আমরা চেক করতে পারবো না। সো যা করবেন আগে থেকে করে নেবেন, অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে শুধু স্ট্রোক নেওয়া যায়, শুধু স্ট্রোক নিতে পারে, ফিল স্ট্রোক না রেখে শুধু স্ট্রোক রাখতে পারে। যেমন ধরেন আপনার এখানে কোনো ফিল নেই, এখন দেখেন তাও কিন্তু আপনি কি অপশন কিন্তু পাচ্ছেন না। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ওটার অপশনটাই আপনি হয়তোবা পাচ্ছেন না, তার এস বিকজ ওটা যখন ফুলফিল থাকবে তখনই আপনি ওই জিনিসটা কমপ্লিট করতে পারবেন, কাটার পর আর এটা সম্ভব হচ্ছে না। বুঝতে পারলাম? জি ভাই। ঠিক আছে, বাকিরা কি বুঝতে পেরেছে কিনা? আমি এটা আবার দেখাবো, কাটাকাটি বিষয়টা আবার দেখাবো, জাস্ট এতটুকু ক্লিয়ার হচ্ছে কিনা যে স্ট্রোকের ক্ষেত্রে আমরা যখন কমপ্লিট থাকবে তখন আমরা সেটাকে অ্যালাইন করে নিতে পারছি। জি স্যার। ওকে, ঠিক আছে, এখন আসি আমরা এখান থেকে ফিল এবং স্ট্রোকে ছিলাম, স্ট্রোক কালার অ্যাপ্লাই করা বুঝেছি আমরা। অনেক সময় দেখা যায় কি স্ট্রোকটা আমার ইয়া চেঞ্জ করতে হতে পারে, ভ্যালু চেঞ্জ করতে হতে পারে, অ্যালাইনমেন্ট করতে হতে পারে। এখন আমরা যখন কোনো অবজেক্ট ক্রিয়েট করছি, সেই অবজেক্টটাকে হয়তোবা আমার প্রয়োজনে মুছতে হতে পারে, হয়তোবা কি করতে হতে কাটতে হতে পারে। সো কাটাকাটি এবং মোছার জন্য আমরা কি করতে পারি সেটা আমরা একটু দেখি। সে লাইক এই অবজেক্টটা আমি ক্রিয়েট করেছি, এখন করার পর আমি চাচ্ছি কি এটার মাঝখান থেকে মুছে ফেলতে, বা এটার মাঝখান থেকে আমি কেটে ফেলতে চাচ্ছি, অথবা আমি চাচ্ছি কি আলাদা পোর্শন ধরে ধরে আমি কাটবো। সো তিনটা টুল ইউজ করা হয়ে থাকে কাটাকাটির জন্য, মানে ফ্রি হ্যান্ড কাটাকাটির জন্য। একটা হচ্ছে নাইফ টুল, একটা হচ্ছে সিজার টুল, আর একটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুল, নাইফ টুল এবং সিজার টুল, তিনটা টুল তিন ভাবে কাজ করে। ইরেজার টুলের কাজ, ইরেজার মানেটা কি, ও যেদিক দিয়ে যাবে সেটা কি মুছতে মুছতে যাবে, যেদিক দিয়ে যাবে সেটা মুছতে মুছতে যাবে এবং এদিক ওদিক আলাদা করে ফেলবে। এদিক আর ওদিক কি করবে আলাদা করে। যখন আপনি খাতায় যখন কোনো কিছু পেন্সিল দিয়ে কোনো কিছু ড্র করেন, যখন রাবার দিয়ে আপনি টান দিবেন তখন কি দুইটা লাইন আলাদা হয়ে যায় এবং মাঝেরটা কি ভ্যানিশ হয়ে যায়। সো সেম জিনিসটাই কি হবে এখানে হবে। আমি এখান থেকে এটার ফিলটা অফ করে স্ট্রোক কালারটা দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে গেলাম, এখানে যাব, সরি, এখান থেকে যাওয়ার পর ইরেজার টুলে গেলাম। ইরেজার টুলে যাওয়ার পর দেখেন এখান থেকে আমার যে লাইন, এই যে ছোট্ট, মানে আমি যখন ইরেজার টুলে গেলাম এটা কি অনেক ছোট দেখতে পাচ্ছি না আমরা? এই পয়েন্টটা কি অনেক ছোট দেখা যাচ্ছে না? এই যে দেখেন একদম ছোট্ট একটা পয়েন্ট দেখতে পাচ্ছি না? এইটাকে আমরা ব্রাশ বলি, এবং এই ব্রাশটাকে আমরা বড় ছোট করার জন্য ওপেন থার্ড ব্র্যাকেট এবং ক্লোজ থার্ড ব্র্যাকেট ইউজ করে থাকি। ক্লোজ থার্ড ব্র্যাকেট যখন আপনি প্রেস করবেন তখন এটা কি হবে, বড় হতে থাকবে। আর ওপেন থার্ড ব্র্যাকেট যখন আপনি প্রেস করবেন তখন এটা কি হতে থাকবে, ছোট হতে থাকবে। অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কি করবেন, ছোট বড় করতে থাকবেন। সো লাইক আমার লাগছে হচ্ছে এতটুকু। সো আমি এতটুকু নিয়ে আমি জাস্ট এতটুকুর উপরে একটা ড্র্যাগ করলাম,
খেয়াল করেন ওই জায়গাটুকু কি মুছতে মুছতে আমার চলে গেল এবং এই দুইটা পোর্শন কিন্তু কি আলাদা হয়ে গেল। এখন কালার দিয়ে দিলাম, দেখেন এটা কি অনেকটা পেপসির লোগোর মতো হয়ে গেছে। বিষয়টা কি বুঝতে পেরেছি ইরেজার টুলটা? জি স্যার। আবার দেখালাম, বোঝা গেল বিষয়টা ইরেজারের কাজটা? জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন ইরেজারের পরে যেটা আছে সেটা হচ্ছে নাইফ টুল। সো নাইফ টুলটাকে দিয়ে কিভাবে, সিজার টুলটা দিয়ে আমরা কিভাবে কাজ করব? সিজার টুলটা কাজ করে পার্টিকুলার এরিয়াকে নিয়ে, পার্টিকুলার জায়গাটাকে নিয়ে। অনেক সময় আমরা দেখি যে বিভিন্ন জায়গায় এরকম একটু কাটা কাটা আছে, একটু ভাঙা ভাঙা আছে। সো এটা কিভাবে ক্রিয়েট করা হয়, এটা আদৌ কোনো অপশন আছে কিনা? সো এটার জন্য আমরা কয়েকটা ভাবে করতে পারি। একটা হচ্ছে স্ট্রোক লাইনে এসে ড্যাশ গ্যাপ ইউজ করতে পারি, ড্যাশ এবং গ্যাপ। সে আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, আমি চাচ্ছি কি এটা ভেঙে ভেঙে আসবে, এটা একটু বড় থাকবে, তারপরে মাঝে একটু গ্যাপ থাকবে, এটা একটু ছোট হবে, আবার আরেকটা গ্যাপ, অর্থাৎ ড্যাশ এবং গ্যাপ, ড্যাশ লাইনের মতো হবে। সো আমি দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে কেটে কেটে ম্যানুয়ালি করতে পারি নাইফ সিজার টুল দিয়ে, আর একটা হচ্ছে স্ট্রোকে ড্যাশ লাইন এবং গ্যাপ লাইন ইউজ করে। সো আমি যখন স্ট্রোকে যাচ্ছি, ড্যাশ লাইন এই ফাংশনটাকে যখন আমি ক্লিক করলাম, দেখেন এখানে কি ছোট ছোট অনেকগুলো ড্যাশ তৈরি হয়ে গেল না, এবং মাঝে কি গ্যাপও তৈরি হয়ে গেল, মাঝে কিন্তু কি গ্যাপও তৈরি হয়ে গেছে। এখন এই যে ড্যাশ, এটার ভ্যালুটাকে সেলেক্ট আমি দিয়ে দিলাম হচ্ছে 30। এবার দেখেন তো কি হলো, গ্যাপটা ড্যাশটা বেড়ে গেল না, ড্যাশটা কি মোটা হয়ে গেছে না, ড্যাশের এই পরিধিটা কি মোটা হয়ে গেছে না একটু? স্ট্রোক থেকে আমি ড্যাশে 30 দিলাম, গ্যাপে দিলাম হচ্ছে সে লাইক 6, আবার ড্যাশ দিলাম হচ্ছে লাইক 40। এবার দেখেন কি দাঁড়াচ্ছে, প্রথমে কি আছে, এই শর্ত অনুযায়ী যদি যাই, প্রথমে কি আছে 30, মানে ইয়াটা কি বুঝতে পারছি কিনা আমরা? ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, ড্যাশ গ্যাপ, ড্যাশ, প্রথমে কি 30 ড্যাশ, তারপরে কি 6 হচ্ছে কি গ্যাপ, তারপরে কি 40 আবার ড্যাশ, তারপরে আবার কি 30 ড্যাশ, তারপরে কি 6 গ্যাপ, তারপরে আবার কি, অর্থাৎ রিপিট হচ্ছে আপনার জিনিসটা কি, ড্যাশ গ্যাপ করে করে আপনার বিষয়টা রিপিট হবে। এটা ম্যানুয়ালি আমরা কন্ট্রোল করতে পারি, অথবা আরেকটা করতে পারি কি, সে লাইক আমি এখানে ছিল এরকম ছিল, লাইনটা ছিল এরকম, আমি নাইফ টুলে যে, সরি সিজার টুলে যে, বারবার নাইফ টুল বলছি, সিজার টুলে যে আমি চাচ্ছি এই পয়েন্ট এবং এই পয়েন্ট ধরে কেটে দিব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট ধরে কেটে দিব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট কেটে দিব। জাস্ট যেই পয়েন্টগুলো কাটবো সেই পয়েন্টগুলোর ফার্স্ট এবং লাস্ট পয়েন্টে ক্লিক করব। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি, নাইফ টুলে গেলাম, আমি চাচ্ছি এইটুক এবং এইটুক কাটবো, সো আমি এখানে এবং এখানে একটা ক্লিক করব। আবার সিলেক্ট আমি এখানে এবং এখানে কাটতে চাচ্ছি, এখানে এবং এখানে একটা ক্লিক করলাম, এখানে এবং এখানে একটা কাটতে চাচ্ছি, ক্লিক করলাম। এখন প্রত্যেকটা পোরশন কিন্তু কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা পোরশন আমার আলাদা হয়ে গেছে। তার মানে আমি চাইলেই কি করতে পারি, এভাবে করে কাটতে পারি। এটার ক্ষেত্রেও সেম, আমরা যদি দেখি এখানে যেটা একটু আগেই দেখালাম, বিভিন্ন ধরনের লোগো, বিভিন্ন ধরনের আইকন ডিজাইনের জন্য এই ধরনের স্টেপস গুলো ফলো করা হয়ে থাকে লাইন আর্টের ক্ষেত্রে। বুঝতে পারলাম বিষয়টা? জি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা এখন আসছি নাইফ টুল। নাইফ টুলের কাজটা কি হবে? নাইফ টুলের কাজ হচ্ছে একটা লাইনকে ব্লেডের মতো করে কেটে ফেলবে, একটা এরিয়াকেও কি করবে, ব্লেডের মতো করে কেটে ফেলবে। ব্লেড যখন আপনি যখন কোনো কিছুর উপর দিয়ে টান দেন, সেটা কি হয়ে যায়, কেটে যায়, কিন্তু কিন্তু ওখানে লেগে থাকে, আনলেস আপনি হাত দিয়ে কি করেন ওটা না সরান। সো যখন আপনি নাইফ টুলটা ইউজ করবেন, আপনি শেপটাকে সিলেক্ট করে নাইফ টুলে এসে আপনি জাস্ট একটা পোচ দেন, দেখেন এটা কি হয়ে গেছে, কেটে গেছে, কিন্তু লাইনটা কিন্তু কি ডিভাইড হয়ে গেছে। এখন আমি জাস্ট কালারটা অ্যাপ্লাই করি, দেখতে পাবেন। বুঝতে পারলাম বিষয়টা? নাইফ টুলের কাজটা কি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। সো আমরা এই তিনটা টুল দিয়ে আপাতত ম্যানুয়ালি কাটাকাটি করতে পারবো। এখন আসি আমাদের আরেকটা বড় ফাংশন আছে, সেটা হচ্ছে শেপ বিল্ডার টুল। জি জি স্যার, এত সুন্দর করে কার্ভ করছেন কিভাবে? হ্যাঁ, ওই লাস্টেরটা একবার একটু দেখে আছে। আচ্ছা, লাস্টেরটা এটা আপনি জাস্ট কিছুই না, এখানে আসেন, নাইফ টুলে গেলাম, কার্ভ করলাম। আপনি যত অ্যাকুরেটলি করবেন তত অ্যাকুরেটলি এটা হবে। এবং আরেকটা মজার বিষয় কি, যে এটা আপনার অটোমেটিক্যালি এটা স্মুথনেস চলে আসবে, অটোমেটিক্যালি আপনার স্মুথনেস চলে আসবে।
মানে আপনি যদি একটু বাঁকাতারা হয়ও তাও এটা কি করবে, স্মুথটা একটু জাস্ট অ্যাডজাস্ট করে নেবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া, আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা বিষয় দেখাই দিই, অনেক সময় দরকার হয়, অনেক সময় দেখা যাবে যে কাজ করতে গেলে আপনার জিনিসটা কি একটু বাঁকাতারা হবেই, মুছতে গেলে বা তৈরি করতে গেলে একটু কি বাঁকাতারা হয়ে যায় না? তাহলে সেই জিনিসটাকে আমরা স্মুথ তো করা লাগতে পারে। হতেই পারে যে আমার কাটা ঠিকভাবে হয়নি, আমি লাইক এখান থেকে ইরেজার টুল দিয়ে দেখাচ্ছি, তাহলে এই যে কাটছি এটা কি হয়ে যাচ্ছে, একটু বাঁকাতারা হয়ে যাচ্ছে না? দেখেন পয়েন্টগুলো একটু একটু খাঁচকাটা খাঁচকাটা হয়ে গেল না? মানে এটা কিন্তু স্ট্রেট হলো না, মানে স্মুথ হলো না যখন আমি কাটছি। দেখতে পাচ্ছেন তো বিষয়টা, কি বুঝতে পারছি কিনা? যে আমার এখান থেকে যখন আমি কাটছি দেখেন এই লাইনগুলো কিন্তু কি যে একটু বাঁকা রয়ে গেল না, একটু সামান্য একটু বাঁকা হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ, এই বাঁকাটাকে আমরা কি করতে পারি, স্মুথ করতে Smooth tool. পারি স্মুথ টুল দিয়ে। স্মুথ করার জন্য কি আছে, স্মুথ টুল আছে। সো স্মুথ টুলে চলে যাচ্ছি আমি এখান থেকে। স্মুথ টুলে এসে আপনি জাস্ট শেপটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে আপনি যে এরিয়াটা স্মুথ করতে চাচ্ছেন সেটার উপর জাস্ট কি করেন, আপনি ড্র্যাগ করেন। দেখেন কি স্মুথ হয়ে গেছে না? কর্নারটা কি একটু স্মুথ হয়ে গেল না? জি স্যার। স্যার এই যে দেখেন, তার মানে কি দাঁড়াচ্ছে, স্মুথ টুলটা আপনাকে কি করবে, আপনার হার্ড কর্নার গুলোকে ও কি করে দিচ্ছে, স্মুথ করে দিচ্ছে। তখন আপনার ওই ধরে আবার পেন টুল দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করারও কোনো দরকার নেই। ক্লিয়ার হয়েছে বিষয়টা? জি স্যার। স্মুথ টুলের কাজটা আমি আবার দেখিয়ে দিচ্ছি আরেকটা তৈরি করে। সো লাইক আমি এখানে একটা স্প্ল্যাশ তৈরি করব। সো লাইক এটা ক্রিয়েট করলাম। এখন এটা ক্রিয়েট করার পর দেখেন কিছু জায়গায় হয়তো বা আমার অ্যাডজাস্ট করতে হতে পারে। সো আমি জাস্ট স্মুথ টুলে এসে পয়েন্ট যেটাকে আমি চাচ্ছি, মনে করছি যে আমার একটু স্মুথ করতে হবে, সেই জায়গাগুলোকে ধরে ধরে আমি জাস্ট ড্র্যাগ করে স্মুথ করে দিচ্ছি। অর্থাৎ সিম্পল অ্যাডজাস্টমেন্টের জন্য, সিম্পল অ্যাডজাস্টমেন্টের জন্য আমি আবার চাইলে কি করতে পারি, স্মুথ টুলের ইয়াটাও অ্যাকুরেসিটাও কন্ট্রোল করতে পারি। কিভাবে কন্ট্রোল করতে পারি, এটার উপর জাস্ট ডাবল ক্লিক করব, করে এই যে স্মুথের কতটুকু আপনি ফিডিলিটি চাচ্ছেন, কতটুকু আপনি অ্যাকুরেট করতে চাচ্ছেন, সেই জিনিসটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যেমন লাইক এই 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 কর্নারটা দেখেন, এটা কি ছিল, স্ট্রেট ছিল। সো আমি এটাকে স্মুথ টুল দিয়ে কিন্তু কি করে ফেললাম, বাঁকা করে ফেললাম, গোল করে ফেললাম। ক্লিয়ার, বুঝতে পারছি বিষয়টা? জি স্যার। জি ভাইয়া। ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে, আমরা স্মুথ টুল গেল, আরেকটা হচ্ছে আপনার, ওকে, আমরা রিফ্লেক্ট এবং রোটেট টুলটা দেখব। রিফ্লেক্ট এবং রোটেশনের কাজটা আমরা দেখব। সো রিফ্লেক্ট এবং রোটেশনের কাজটা আমরা কিভাবে দেখব? রিফ্লেক্ট এবং রোটেট দুইটা কিন্তু খুবই ইউজড একটা টার্ম ইলাস্ট্রেটর সফটওয়্যার যখন আমরা ইউজ করি তখন বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের কাজের ক্ষেত্রে এটা লেগে থাকে। সে লাইক আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করেছেন এরকম, এখন এটা ক্রিয়েট করার পর আপনি এটাকে দুইটা কাজ করতে পারেন। এটা হচ্ছে কি রোটেট করতে পারেন। রোটেটটা কিভাবে করবেন, যখন আপনি এটা সিলেক্ট করছেন, এটা যে বাউন্ডিং বক্সটা দেখাচ্ছে, এই বক্সটাকে ধরে এই কর্নারে যখন আসবেন তখন ধরে আপনি কি করতে পারেন, ম্যানুয়ালি রোটেট করতে পারেন। ম্যানুয়ালি রোটেট করা পসিবল। আরেকটা হচ্ছে কি, শিফট ধরে ধরে একদম মানে কি বল ডিগ্রি ধরে ধরে যখন আপনি টান দিচ্ছেন দেখেন একদম প্রপোর্শনালি কি হচ্ছে, এটা বাড়ছে কমছে। প্রপোর্শনালি কি হচ্ছে দেখেন, বাড়ছে কমছে, 180, তারপর 135, তারপর 90, তারপর হচ্ছে কি এখানে আসবে 45, তারপর হচ্ছে এখানে এসে 0। মানে একদম প্রপোর্শনালি এটা কি হবে, রোটেট হবে। এটা হ্যান্ড ধরে, যদি হাত ধরে আমি এটাকে রোটেট করি। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে কি, আমরা ঘড়ির কাঁটা দেখি না, ঘড়ির কাঁটা তো দেখেছি যে একদম কি সুন্দর করে সার্কেল করা থাকে, তাই না? সুন্দর করে একদম সার্কেল করা থাকে, একদম মানে স্ট্রেট থাকে, কোনো ধরনের কোনো ইয়া থাকে না। সে লাইক আমি এখান থেকে সার্কেল নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখন
এই যে সার্কেলটা আমরা নিলাম, এই সার্কেলকে এটা আমরা জানি প্রত্যেকটা মানে অ্যাঙ্গেলই কি 360 এর মধ্যে হয়ে থাকে, তাই না? 360 এর মধ্যে হয়ে থাকে। সো আমি চাচ্ছি যে এইটার সাথে আমি ঘড়ির কাঁটার মতো করে কি করব, 12টা ঘর ক্রিয়েট করব, বা আমি মিনিটের কাঁটার মতো কি 7টা কাঁটা আমি তৈরি করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? আমরা হাতে ধরে করাটা কিন্তু অনেক বেশি টাইম কনজিউমিং, এটা অ্যাকুরেট হবেও না। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? রোটেট টুলটাকে ইউজ করতে পারি। কিভাবে? সে লাইক আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি, বা আমি জাস্ট ঘড়ির একটা ঘন্টার কাঁটা আমি ক্রিয়েট করছি এখানে। এখান থেকে আমি এটা স্ট্রোকটা অফ করে দিচ্ছি, ফিল কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি জাস্ট পজিশনিং করে নিচ্ছি, সেন্টার করে নিলাম। এখন এইটাকে আমি চাচ্ছি কি এই ঘড়ির সাপেক্ষে আমি কি করব, এটাকে রোটেট করাবো। আমরা যখন ছোটবেলায় কম্পাস দিয়ে কাজ করেছি, বা যখন আমরা জ্যামিতি করেছি, তখন কি ওই কম্পাসের যেটা মানে কাটা যেটা, সেটাকে খাতার একটা কর্নারে গাঁথতে হতো, আর পেন্সিলটাকে কি আরেকটা দিকে ঘোরাতে হতো, তাই না? তার মানে একটা পয়েন্টকে কি করতে হতো? লক করতে হতো। অর্থাৎ যেটা সাপেক্ষে আপনি ঘোরাবেন সেটাকে আপনার কি করতে হবে? লক করতে হবে। So, এখন যদি আমি এটাকে ঘড়ির কাঁটার কথাই যদি বলি, তাহলে ঘড়ির কাঁটার সাপেক্ষে যদি আমি করি, তাহলে কোথায় আমার লক করতে হবে, মানে কোথায় ওই কম্পাসের কাঁটাটা সেন্টারে ধরতে হবে? সেন্টারে। সেন্টারে ধরতে হবে। তাহলে সেন্টারে ধরতে গেলে এটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি রোটেট টুলে। রোটেট টুলে যাবার পর সরি এখানে রোটেট টুলে গেলাম, যাবার পর এই রোটেট টুলে আসার পর এখান থেকে আমি সেন্টারটাকে চলে যাচ্ছি। সেন্টার পয়েন্টে এসে অল্টার প্রেস করে আমি কি করব? ক্লিক করব। অল্টার প্রেস করে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার একটু খেয়াল করি, এখান থেকে যদি আমি লাইক আমি চাচ্ছি কয়টা 12টা কাটা দিতে, তাহলে আমার কত কত দিয়ে ভাগ করতে হবে? 360 দিয়া 360 360 দিয়ে ভাগ করতে হবে। 360 ডিভাইডেড বাই 12। প্রিভিউটা অন করি, কপি দিচ্ছি। দেখেন আমার কি অটোমেটিক্যালি কি এই পাশে চলে আসলো। এখন কপি কেন দিলাম? তার কারণ হচ্ছে কি আমার তো একটা না, আমার দুইটা লাগবে, মানে আমার তো ওইটা তো থাকতেই হবে, আগেরটা তো থাকতেই হবে। সো 360 ডিভাইডেড বাই 12 দিলাম। প্রিভিউটা অফ করে অন করে দেখি কোথায় যাচ্ছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সে মুভ হচ্ছে। কপি দিলাম। কপি দেওয়ার কারণে আগে যেটা ছিল সেটাও আছে, এখন যেটা হলো সেটাও থাকলো। এখন আমি কি আবার পরবর্তীটার জন্য কি আবার এটা ধরে আবার 360 নিব? না, কোনো দরকার নেই। আমরা রিপিট কমান্ড করব। রিপিট কমান্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল ডি। চমৎকার ভাবে এটা কি হতে থাকবে? রোটেট হতে থাকবে। বিষয়টা কি বুঝতে পেরেছি রোটেটের বিষয়টা? বাকিরা কি বলছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসি আমরা রোটেটটাতে এতক্ষণ কি করলাম? এটা তো একটা কিছু ধরে আমি রোটেট করলাম, মানে ওর নিজের কোনো বল নাই, ও কাউকে ধরে করতে হচ্ছে রোটেট। যদি নিজেই যদি মানে ঘুরতে চায়, নিজেরই অনেক ইচ্ছা হয়েছে ঘুরবে, তাহলে নিজে ঘুরতে চাইলে কি করতে হবে? সো নিজে ঘোরার জন্য আপনি জাস্ট একটা শেপ নেন। ওকে, সো শেপটা নেওয়ার পর এখন আমি এটাকে ম্যানুয়ালি ঘোরাতে পারি। একটা একটা ওয়ে আছে, আরেকটা হচ্ছে কি রোটেট টুলে যে জাস্ট এটাকে আমি আমার নাম্বারটা আমি বসিয়ে দিলাম, তাহলেই ও কি করবে? ঘুরে যাবে। অর্থাৎ আমি চাচ্ছি ম্যানুয়ালি না, আমি একটা ক্যালকুলেটিভ ভ্যালু বসাবো। সো লাইক আমি এখান থেকে দিলাম হচ্ছে 123 ডিগ্রি, ওকে দিলাম, ও 123 ডিগ্রিতে কি হয়ে গেল? ঘুরে গেল। তাহলে ওর এই যে ঘুরলো, এই ঘোরাটা কোন পয়েন্টের উপর ডিপেন্ড করছে বলেন তো? ওকে তো আমি কোনো কম্পাস ধরে দেখাইনি, তাহলে ও কিসের উপর বেস করে ঘুরতেছে? সেন্টার পয়েন্টের উপরে। এই অবজেক্টের সেন্টার পয়েন্ট ধরে। তার মানে ওর নিজস্ব অবজেক্টের নিজস্ব ক্যারেক্টারিস্টিকের ইয়া ধরে ও কি করছে? ঘুরছে। এটাই হচ্ছে রোটেট টুলের কাজ। এবার আসি রোটেট টুল আর রিফ্লেক্ট টুল দিয়ে আমরা একটা, আচ্ছা রিফ্লেক্টের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। রিফ্লেক্টের কাজ হচ্ছে ও কি করবে? অপোজিট করবে, অর্থাৎ যা থাকবে তার অপোজিট করবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। চলেন আমরা রবির লোগোটা করে ফেলি। রবির লোগোটা আমরা করে ফেলি। সাথে আমরা গ্রেডিয়েন্টটাও শিখে ফেলবো। সো এটাকে ধরলাম, রবির লোগোর সূত্র অনুযায়ী যদি আমি কাজ করি, এটাকে ধরে আমরা চলে যাচ্ছি রোটেট টুলে। এই পয়েন্টে এসে ক্লিক করে এখানে 60 দিয়ে দিচ্ছি। প্রিভিউ অন, কপি, কন্ট্রোল ডি, এন্ড দেন এটাকে সিলেক্ট করলাম। এখানে এসে রিফ্লেক্টে যাব, এই পয়েন্টের উপর অল্টার প্রেস করে ক্লিক, হরাইজন্টালি রিফ্লেক্ট, লোগো হয়ে গেল। এখন আমি জাস্ট কালারটা অ্যাপ্লাই করে দেই।
ওকে, জাস্ট সিলেক্ট করছি, কালার অ্যাপ্লাই করছি। ফিল কালার যেগুলো আছে সেগুলো আমি আগে অ্যাপ্লাই করে দিই, তারপর গ্রেডিয়েন্টটা দেখাবো। এটাও ফিল কালার, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমরা কি করতে পারি? গ্রেডিয়েন্টের জন্য আমাদের কাজটা কি? ফটোশপ বা ইলাস্ট্রেটর যারা কাজ করেছে তারা অলরেডি আমরা জানি, বাট যারা জানি না তাদের জন্য বলি, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেতে হবে হচ্ছে অবজেক্টটাকে সিলেক্ট করে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে যাবার পর ফার্স্টে এখানে দেখেন ম্যানুয়ালি কিছু গ্রেডিয়েন্ট প্রিসেট দেওয়া আছে, এখান থেকে আপনি যে কোনো একটা গ্রেডিয়েন্টকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখানে দেখেন গ্রেডিয়েন্টের সংজ্ঞাটা কি আমরা জানি যে 2 বা ততোধিক কালারের সমন্বয়ে যে কালারটা আমরা পাই, 2 বা ততোধিক কালারে কি স্মুথ কম্বিনেশন ইজ কল্ড গ্রেডিয়েন্ট, অর্থাৎ কম্বিনেশন অফ 2 স্মুথ কালার ইজ কল্ড গ্রেডিয়েন্ট, অর্থাৎ 2টা কালারের কম্বিনেশনকে আমরা বলছি গ্রেডিয়েন্ট। এখন এখানে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে পাচ্ছি এবং কয়টা স্টপ আছে? এখানে একটা, 2টা স্টপ আছে। সো আমি চাচ্ছি কি এখানে এইটা ধরে যদি আমি কালার অ্যাপ্লাই করতে তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? অরেঞ্জ, এবং এখানে হচ্ছে কি ইয়েলো। সো আমার এই পয়েন্টে কি আসবে? অরেঞ্জ, আর এই পয়েন্ট আসবে কি ইয়েলো। সো আমি এই পয়েন্টটাকে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার আমরা জানি আই ড্রপার নামে এক টুল আছে, যে টুলটা কি করে? কালারটাকে পিক করে। আই ড্রপার টুলের কাজটা কি? কালারটা পিক করে। সো এটাকে ক্লিক করে আমি জাস্ট এখানে এসে শিফট ধরে একটা ক্লিক করব, শিফট ধরে একটা ক্লিক করব ওই কালারের উপরে। শিফট ধরে কেন ক্লিক করব? যদি শিফট ধরে না ক্লিক করি তাহলে ওই পুরোটাই কালার হয়ে যাবে। শিফট ধরে আমাকে কি করতে হবে? ক্লিক করতে হবে। শিফট ধরে ক্লিক করার পর এবার এটাতে আসলাম, এটাতে এসে আবার সেম ভাবে এই ইয়েলোর উপরে শিফট ধরে ক্লিক। দেখেন গ্রেডিয়েন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি গ্রেডিয়েন্টের ডিরেকশনটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি কি করতে পারি? এখান থেকে অ্যাঙ্গেলিং করতে পারি, আবার চাইলে কি করতে পারি? গ্রেডিয়েন্ট টুল, যেটা শর্টকাট হচ্ছে জি, এটা দিয়েও আমি কি করতে পারি? অ্যাঙ্গেলিং করতে পারি। আমি যেভাবে চাচ্ছি সেভাবে এটা দিয়ে ঠিক আছে। বুঝতে পারলাম বিষয়টা? জি ভাইয়া। সবাই কি ক্লিয়ার হচ্ছে? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। রোটেট টুল দিয়ে আরেকটা বিষয় করে দেখাই, তাহলে রোটেট টুলটা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। বিভিন্ন ধরনের ডিজাইন আমরা দেখি, মান্ডালা বা আমরা বিভিন্ন ধরনের মোজাইক করা ডিজাইন দেখি, সেই ডিজাইনগুলো আমরা চাইলে রোটেট টুল দিয়ে করতে পারি। ওকে, আমরা একটু খেয়াল করব যখন কোনো অবজেক্টকে আমরা কপি করছি, কপি করার সিস্টেমটা কি? 2টা ওয়েতে কপি করা যায়, 2টা না 3টা ওয়েতে কপি করা যায়। একটা হচ্ছে কোনো অবজেক্টকে অল্টার প্রেস করে ড্র্যাগ করা, কোনো অবজেক্টকে সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অল্টার প্রেস করে ড্র্যাগ করা। আরেকটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি ম্যানুয়াল কপি সিস্টেম, যেটা সেটা অটোমেটিক, যেটা আমরা আগে থেকে কপি করে আসি সেই সিস্টেমে করতে পারি। আরেকটা হচ্ছে পেস্ট ইন প্লেস, মানে এই জায়গায় থাকবে এখানেই পেস্ট হবে, অর্থাৎ যেখানে আছে সেটার উপরেই কি করবেন? আপনি পেস্ট করবেন। তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, অর্থাৎ আপনার ওখানেই পেস্ট হবে। দেখেন আমি যখন এখান থেকে অল্টার প্রেস করে ড্র্যাগ করছি, এখানে কিন্তু কোনো কপির ফাংশন নেই, এখানে কিন্তু কোনো কপি নেই। কপি কোথায়? আমি যেখানে নিয়ে গেছি সেখানে আছে। আরেকটা হচ্ছে কি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কোথায় কপি হবে ওখান থেকে কপি করে আরেকটা জায়গায় যে পেস্ট করবে। আরেকটা হচ্ছে কি ওই জায়গাটাতেই পেস্ট করবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। বুঝতে পারছি? 3টা ওয়েতে আমরা কপি করতে পারি। এখন এই ক্ষেত্রে আমরা জাস্ট ডিজাইন পারপাসে এখানে আমরা একটা অ্যাড করে দিচ্ছি, সে লাইক এটাকে ধরে আমি একটা গ্রুপ করলাম, এটা ধরে রোটেট টুলে গেলাম, সেন্টার প্রে অল্টার প্রেস করে ক্লিক করলাম। এখন আমি কতগুলো পয়েন্ট চাচ্ছি সেটা আমি এখান থেকে দিয়ে দিই, লাইক 360 ডিভাইডেড বাই, লাইক আমি এখানে চাচ্ছি হচ্ছে 7টা। কপি, কন্ট্রোল ডি। বুঝতে পারলাম বিষয়টা? এরকম করে যে বিভিন্ন ধরনের আমরা মোজাইক করা ডিজাইন দেখি না, মান্ডালা ডিজাইন, বিভিন্ন ধরনের একটু ইসলামিক টাইপের যখন কোনো কনসেপ্ট চলে আসে,
এরকম এরকম কনসেপ্ট দেখি না আমরা, দেখেছি তো আমরা আশা করি জি স্যার। সবাই। জি স্যার। হ্যাঁ, তো এই কাজগুলো আমরা কি করতে পারি আমি আরো চাইলে কি এখান থেকেও আমরা ডিজাইন অ্যাড করতে পারি। আমার লাইক মনে হচ্ছে এখান থেকে আমি ডিজাইন অ্যাড করব, সেটাও এখান থেকে পসিবল। জাস্ট এখানে আসলাম, এখানে এসে করে ক্লিক, কপি, কন্ট্রোল, চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। অর্থাৎ এভাবে করে আমরা কি করতে পারি, রোটেট টুল দিয়ে খুব চমৎকার চমৎকার কাজ করতে পারি। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। এখন আসি আমরা ব্লেন্ড টুল। ব্লেন্ড টুলের কাজটা কি আমরা একটু দেখব। ব্লেন্ড টুলের কাজ হচ্ছে কাস্টম গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা এবং দুইটা কালারের মাঝে ব্লেন্ড করা। দুইটা কালারের মাঝে কি করা, ব্লেন্ড করা। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে আমরা গ্রেডিয়েন্ট দেখে থাকি, বিভিন্ন ধরনের মানে কি বলবো এটাকে, দুইটা কালারে মেশানো কয়েকটা মানে অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড দেখে থাকি আমরা। যেই জিনিসগুলো আমরা কিভাবে তৈরি করব সেটা যদি আমরা একটু দেখি। সে লাইক আমি এখান থেকে শেপ নিচ্ছি, সো আমি চাচ্ছি যে এই দুইটার মধ্যে একটা চমৎকার একটা কালার কম্বিনেশন হবে, চমৎকার একটা কালার ব্লেন্ড হবে। ব্লেন্ড মানে তো আমরা বুঝি মিশে যাওয়া, একদম ব্লেন্ড হয়ে যাবে। তো সেটাকে আমরা কিভাবে করতে পারি, দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে অবজেক্ট থেকে আর একটা হচ্ছে টুলস প্যানেল থেকে। সো ব্লেন্ড টুলটা আমরা কোথায় পাচ্ছি, ঠিক গ্রেডিয়েন্ট টুলের নিচেই ব্লেন্ডে এখানে এসে জাস্ট আমি অবজেক্টের উপরে কি করব, ক্লিক ক্লিক, অটোমেটিক্যালি দেখেন কি হয়ে গেল, দুইটার মাঝে কি চমৎকার একটা কালার কম্বিনেশন ক্রিয়েট হয়ে গেল না, একদম ব্লেন্ড হয়ে মিশে গেল। বিষয়টা কি খেয়াল করছি আমরা, যে কালারটা কি হয়ে গেল, খুব চমৎকার ভাবে কিন্তু মিশে গেল, একদম ব্লেন্ডেড, মনে হচ্ছে যে একটা জেলিফিশের মতো, যে ইয়ার মতো। সো এইটার কাজটাই হচ্ছে আমার ব্লেন্ড, অর্থাৎ দুইটা কালারকে দুই বা ততোধিক, নট নেসেসারি যে দুইটা কালারই হতে হবে, এখানে আমি আরো কালার রাখলে সেটাও হবে। সেলেক্ট আমি এখান থেকে আরেকটা শেপ নিচ্ছি, এটাকে আমি রেড দিয়ে দিচ্ছি। এখন যদি আমি ব্লেন্ডে আসি, এখানে আসি, দেখেন কি চমৎকার ভাবে কি হয়ে গেল, কালারটা ব্লেন্ড হয়ে গেল। এখন এই ধরনের অ্যাবস্ট্রাক্ট অনেক ব্যাকগ্রাউন্ড আমরা কিন্তু দেখে থাকি, যে বিভিন্ন ধরনের ওয়ালপেপার হিসেবে এগুলোকে ইউজ করা হয়ে থাকে, মোবাইলের ওয়ালপেপার হিসেবে আমরা খেয়াল করেছি নিশ্চয়ই। ডিফল্ট মোবাইলের স্ক্রিনে এগুলো দেওয়া থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায়। সো হ্যাঁ, যে তিনটা শেপের ক্ষেত্রে হচ্ছে ব্লেন্ড টুল কি, প্রথমে রেডটায় ক্লিক করলেন, তারপর স্টারে ক্লিক করে তারপর আবার সার্কেলটায় ক্লিক করলেন নাকি? হ্যাঁ দেখেন, ব্লেন্ড টুলে ক্লিক করলাম, ফার্স্টে স্টার, দেন রেড, তারপর হচ্ছে সার্কেল। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আবার কি হয়ে যাবে, ওটার সাথে ওটার কম্বিনেশন হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমরা, এটা তো গেল কি একটা সিঙ্গেল লাইন ধরে ধরে আমি করছি, তাই না? আমি হয়তোবা আমি ম্যাক্সিমাইজ করছি না খুব বেশি একটা, আমি জাস্ট এখান থেকে অবজেক্ট ব্লেন্ড মেক দিলেও যা হবে, এখান থেকে ক্লিক করেও তাই হবে। এখন আমি চাচ্ছি কি যে এটা একটা লাইন ওয়াইজ হবে, এটা একটা সার্টেন এরিয়া জুড়ে হবে, মানে আমার একটা লাইনের উপর বেস করে একটা সাপের মতো হবে, এটা আমি এরকম চাচ্ছি। সো আমাকে ফার্স্টে যেটা করতে হবে, ওই সাপের লাইনটাকে ক্রিয়েট করতে হবে। সে লাইক আমি এটা হচ্ছে আমার লাইন, আমি এটাকে ইয়া করে দিচ্ছি, এটার মধ্যে স্ট্রোক কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমি চাচ্ছি আমার এই যে যেটা আমি তৈরি করেছি এটা কি হবে, এর সাথে একদম হুবহু এটার মতো করেই যাবে, একদম এটার মতো করেই যাবে। তাহলে আমরা কি করব, যখন আমার ব্লেন্ডের কাজ করব তখন আমরা ফার্স্টে এই কালারটা তৈরি করে নিয়ে আমি যেই লাইনের সাথে এটাকে আমি মানে রিপ্লেস করতে চাচ্ছি সেটাকে আগে ক্রিয়েট করে ফেলবো, করে দেন দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন। খেয়াল করবেন সবাই, অবজেক্ট, অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে রিপ্লেস স্পাইন। যখন আমি দিচ্ছি খেয়াল করেন কি চমৎকার ভাবে কি এখানে মিশে গেল না, আমার ওই শেপে আমার
ক্রিয়েট হয়ে গেল না বিষয়টা? জি স্যার। একদম ওইটার মতো করে ক্রিয়েট হয়ে গেল। জি জি বুঝতে পারছি? জি তার মানে কি দাঁড়াচ্ছে যে আমি যখন কোনো কিছু তৈরি করছি, ব্লেন্ডটা ফার্স্টে কালারটা আমি তৈরি করলাম। আমি আরেকটু চমৎকার করে কিছু দেখানোর চেষ্টা করি। সো লাইক এটা আর এটা নিলাম, নিয়ে অবজেক্ট ব্লেন্ড মেক, এটার মাঝে আমি জাস্ট একটু স্পেসটা বাড়াতে চাচ্ছি। একটু জুম করে যদি আমরা দেখি, দেখেন জুম ছাড়া যদি দেখি এটা অনেক স্মুথ লাগছে, বাট যখন আমি জুম করব দেখেন প্রত্যেকটার মাঝে কিন্তু যে স্টেপস গুলো কমপ্লিট হয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং এইখান থেকে এই পর্যন্ত যাওয়ার জন্য নাম্বার অফ স্টেপস কমপ্লিট করেছে, এবং সেই স্টেপস গুলোর কারণে এই জিনিসটা এত স্মুথ দেখা যাচ্ছে। এখন আমি যদি মনে করি যে না আমার এটাকে আরেকটু কন্ট্রোল মানে কার্ভ করতে হবে, আরেকটু মডিফাই করতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যে অবজেক্ট ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশনে যাব, যাওয়ার পর এখান থেকে স্পেসিফাইড স্টেপসে চলে যাব। প্রিভিউটা অন করলাম, দেখেন টোটাল কতগুলো স্টেপ কমপ্লিট হয়েছে, 120টা। আমি যদি এখানে 10টা দিয়ে দিই, দেখবেন ওখানেও আমার 10টা চলে আসছে, মনে হচ্ছে আইসের মতো, মানে বরফের মতো দেখা যাচ্ছে। সো অর্থাৎ আপনি স্পেসিফাইড স্টেপ দিয়ে কি করতে পারছেন, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারছেন যে কতটুকু আপনি দেখতে চাচ্ছেন, কতটুকু দেখতে চাচ্ছেন না। এখন কোশ্চেন হচ্ছে এটা কি শুধু ফিলে কাজ করবে না স্ট্রোকেও কাজ করবে? স্ট্রোকেও কাজ করবে। কিভাবে? সে এটাকে বন্ধ করে দিলাম, স্ট্রোক কালার দিয়ে দিলাম, এন্ড এটার মধ্যে আমি এটাকে বন্ধ করে দিলাম, স্ট্রোক কালার দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, অবজেক্ট ব্লেন্ড মেক দেই, খেয়াল করেন হয়েছে কালার শিফটিং, এবং এটা কি পুরোটা কিন্তু কি স্ট্রোকের মধ্যে হয়েছে, কোনো ফিল কালার কিন্তু দেইনি আমি কিন্তু কোনো ফিল কালার দেইনি। বিষয়টা কি বুঝতে পারছি কিনা? শুধু যে ফিল কালারে কাজ করবে তা কিন্তু এমন না। এখন আমি যদি এখানে এসে এরকম একটা লাইন ক্রিয়েট করলাম, এই লাইনের সাথে যদি আমি এটাকে রিপ্লেস করি, অবজেক্ট ব্লেন্ড রিপ্লেস স্পাইন, দেখেন এটা স্ট্রোকে, মানে এটা ফিল্ডের মধ্যে স্ট্রোক। হ্যাঁ, শুধু স্ট্রোক দিয়ে কাজটা হলো। বুঝতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। কালারটার মধ্যে কি হচ্ছে, একটা কমপ্লিট একটা ব্লেন্ড হচ্ছে। সো এইটা দিয়ে আসলে ব্লেন্ডের বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। আরো অনেক চমৎকার চমৎকার কাজ আছে, এটা তো মানে জাস্ট বেসিকটা দেখালাম। যেগুলো মাথায় রেখে কাজ করলেই আশা করি যে আরো ভালো কিছু করতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের যে এই ধরনের শেপ তো কিন্তু আমরা দেখে থাকি, ওয়ালপেপার হিসেবে ইউজ করা হয়ে থাকে, বা মোবাইলের পিছনের আমার ইন্টারফেস হিসেবে ইউজ করা হয়ে থাকে। আবার এই যে এই ধরনের ডিজাইনগুলো আমরা দেখি, সে লাইক যদি দেখাই, এটা ক্রিয়েট করলাম, দুটাকে সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড মেক, খেয়াল করেন শেপটা ক্রিয়েট হয়ে গেল। এটাকে বড় করে দিচ্ছি, দেখতে পাচ্ছি? জি স্যার, দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ইউজ হয়ে থাকে, বিশেষ করে মোবাইলের অ্যাজ এ ইন্টারফেস ব্যাকগ্রাউন্ড হিসেবে। জাস্ট পিছনে রেখে তার উপর দিয়ে হয়তো এই সাইড দিয়ে লগইন স্ক্রিন বা সাইন আপ স্ক্রিন এই বিষয়গুলোকে দেখানো হয়ে থাকে, বা ওয়ালপেপারের ক্ষেত্রে অনেকভাবে ইউজ করা হয়ে থাকে। আপনি চাইলে পরবর্তীতে এগুলোকে ধরে আবার পেন টুল দিয়েও কাস্টমাইজ করতে পারেন, যেহেতু এটা অ্যাঙ্কর পয়েন্ট বেসড। সো আপনি অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে এদিকে নেন, অটোমেটিক্যালি ওটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, যতটুকু দেখানো হলো ততটুকুতে কি মনে হচ্ছে? যদিও এখানে অনেকে কাজ জানি, যারা জানি না বা যারা, স্যার ইলাস্ট্রেটর অনেক মজা স্যার। আচ্ছা, হ্যাঁ আরো মজার জিনিস তো দেখাইনি এখনো। গ্রেট আপনি। এটা গ্রেটের কিছু নেই, আমার কাজ আমি করছি। সো যখন আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা দিয়ে কাজ করবেন, তখন একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আপনার ফ্রিডম আছে, ফ্রিডম অফ ডুইং এভরিথিং। আপনি যা কিছু চাচ্ছেন এখানেই করতে পারবেন। সো এটাই হচ্ছে ইলাস্ট্রেটর একটা সবথেকে মজার বিষয়। এবং এটা যখন আপনি কাজ শুরু করবেন, প্রথম দিকে যেটা হয়, ধরেন আমাদের যারা স্টুডেন্ট থাকে তাদের ক্ষেত্রে যেটা হয়, ফটোশপটা শেষ করার পর ইলাস্ট্রেটরটা ধরতে একটু বোরিং তারা ফিল করে, যে আবার আর একটা সফটওয়্যার ধরবো। যখন আবার ইলাস্ট্রেটর ধরে যায়, তখন আর ফটোশপ যে জীবনে, মানে ফটোশপ নামে যে কোনো সফটওয়্যার ছিল পৃথিবীতে, এটাই তাদের মনে থাকে না। কারণ কি, ইলাস্ট্রেটরের ভিতরে এতটাই মজা পেয়ে যায় তারা কাজের ক্ষেত্রে, যেটা হয়। আচ্ছা,
এখন আমরা আসি শেপ বিল্ডার টুল এন্ড পাথফাইন্ডার টুল, এবং যেটা কিনা আমার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সবথেকে ইউজড এবং সবথেকে মানে মোস্ট পপুলার কিছু ফাংশন, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, বিভিন্ন ধরনের লোগো, বিভিন্ন ধরনের শেপস, বিভিন্ন ধরনের অবজেক্টস ক্রিয়েট করে থাকি আমরা শেপ বিল্ডার এবং পাথফাইন্ডার টুলের মাধ্যমে। সো আমরা তার আগে কিছু বেসিক শিখে নিব আইকন ডিজাইন সম্বন্ধে। আইকন ডিজাইনে কিছু বেসিক আমরা জানবো, যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট আছে, আইকন ডিজাইন করতে হবে, শেপ ডিজাইন করতে হবে এবং মোবাইলের আইকন সেট ডিজাইন করতে হবে, 24টা আইকন ডিজাইন করতে হবে। সো আমি আইকন ডিজাইন সম্বন্ধে একটু বলি, আপনারা লিখে রাখেন। আইকন গুলো আসলে কি, আইকন আর লোগোর মধ্যে ডিফারেন্সটা কি আমাকে কি বলতে পারবেন? স্যার আইকন সবসময় ফ্ল্যাট হয় আর লোগোটা বিভিন্ন শেপের হইতে পারে। ওকে স্যার আইকনটা তো সবসময় আসলে সিম্বল আকৃতির হয় এবং সিম্বলিক ক্ষেত্রে একটা আইকন ইউজ হয়, আর লোগোটা ইন ডিটেইলস আর কি ব্যবহার, আমার কাছে এটা পার্থক্য মনে হচ্ছে। আচ্ছা, আরেকটা হচ্ছে লোগো একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, আর আইকন বলতে কোনো একটা প্রবলেমের সলিউশনের কাজে ব্যবহৃত হয়। ওকে, আর কেউ? লগোটা আপনার স্যার মানে নির্দিষ্ট কোনো আপনার মানে জিনিসকে রিপ্রেজেন্ট করতে হবে এটা বাধ্যতামূলক না, বাট আপনার আইকনের ক্ষেত্রে আপনার যে কোনো একটা অ্যাপ বা আমি যে কোনো যে জিনিসটার জন্য এটা করতে চাচ্ছি সেটাকে রিপ্রেজেন্ট করবে এবং সেটা সহজে মানুষের কাছে আপনার উপস্থাপন করবে যে আসলে আমি কি ওখানে দেখাতে চাচ্ছি বা কি জিনিসটাকে রিপ্রেজেন্ট করছে ওই জিনিসটা। ওকে ওকে, ঠিক আছে। সো এইখানে বিষয়টা হচ্ছে যে আইকন, সিম্বল, লোগো তিনটা ডিফারেন্ট টার্ম। এখন এটাকে মানুষ বিভিন্নভাবে ইউজ করে থাকে। লাইক আপনার কাছে একটা ক্লায়েন্ট এসে বলল কি, আমার একটা সিম্বল দরকার, আমার একটা কোম্পানি, আমার নতুন একটা কোম্পানি, আমি বিজনেস ওপেন করেছি, এভাবে বলে লোকাল ক্লায়েন্ট, এভাবে বলে যে ভাই আমি একটা নতুন একটা বিজনেস ওপেন করছি, এখন আমার তো একটা সিম্বল লাগবে, ওই একটা প্রতীক লাগবে। প্রতীক বলতে কি বুঝবেন আপনি? প্রতীক বলতে কিন্তু আইকনও বোঝায় আবার সিম্বলও বোঝায়। তাহলে এখানে কি আপনি আইকন ডিজাইন করবেন না প্রতীক ডিজাইন করবেন না লোগো ডিজাইন করবেন? সিম্বলটা হয় একটা ইভেন্ট বেস, মানে একটা নির্দিষ্ট বেস বা একটা ইভেন্ট। না না, আমার কথাটা বুঝেন। যখন আপনার কাছে এসে ক্লায়েন্ট বলতেছে, লাইক লোকাল ক্লায়েন্ট এসে বলছে আপনার কাছে যে ভাই আমার একটা সিম্বল লাগবে, আমি নতুন একটা দোকান দিছি, এখন আমার একটা প্রতীক ডিজাইন করে দেন। লোগোকে লোগো, ইয়েস এক্স্যাক্টলি, লোগো। এখন আসলে ডিপেন্ড করে আপনি অ্যাজ এ ডিজাইনার হিসেবে বিষয়গুলোকে কিভাবে বুঝতেছেন। খেয়াল করেন আইকন ডিজাইনটা ইউজ করা হয় হচ্ছে একটা সার্ভিসের একটা পার্টিকুলার অবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য। তার মানে কি দাঁড়াচ্ছে, সে লাইক আপনার ফেসবুক একটা কোম্পানি, এখন ফেসবুকের লোগো একটা আর আইকন কিন্তু আরেকটা। ফেসবুকের লোগো কোনটা? টোটাল ফেসবুক লেখাটা, তাই না? টোটাল ফেসবুক লেখাটা কি ফেসবুকের লোগো, আর ফেসবুকের আইকন কোনটা? শুধুমাত্র এফ দিয়ে যেটা, সেটা হচ্ছে কি ফেসবুকের আইকন। ডিফারেন্সটা কি বুঝতে পারতেছি আমরা এখানে? তার মানে কি দাঁড়াচ্ছে, আইকন আর লোগোর মধ্যে লোগো হচ্ছে ওয়াইড রেঞ্জে ইউজ করা হয়, আইকনটা কি করা হচ্ছে একটা ওই সার্ভিসটারই একটা পার্টিকুলার অবজেক্ট বা পার্টিকুলার সাবজেক্টকে রিপ্রেজেন্ট করার জন্য ওইটাকে তৈরি করা হয়ে থাকে। আইকনগুলো ইউজ করা হয়ে থাকে মোস্ট অফ দ্য টাইম মোবাইল অ্যাপ্লিকেশনস, সফটওয়্যারস, তারপর হচ্ছে আপনার কি বলবো সিম্বলাইজ কোনো কিছুতে, লাইক আপনার এই ক্ষেত্রে যদি আমি বলি যে কোনো মেসেজ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সাইন ইউজ করা হয়ে থাকে, যেমন ট্রাফিক সাইন হতে পারে, লাইক আমার ট্রাভেল সাইন হতে পারে, লাইক ডেট সাইন হতে পারে, অর্থাৎ সাইন বোঝানোর জন্য, অর্থাৎ সাইন টাইপের কোনো কিছু বোঝানোর জন্য যে এটা আমার প্রতীক, এইটাকে বোঝানোর জন্য আমার হয়ে থাকে হচ্ছে আমার কি আইকন। এখন অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট আবার কি করে যে আইকন এবং লোগো সেমই ইউজ করে থাকে, লোগো যা আইকনও তাই। টাকা যাদের কম থাকে বা যে ধরনের ক্লায়েন্ট আসলে আলাদা করে কাজ করাতে চায় না, ওই লোগোটাকে তারা কি করে থাকে আইকন হিসেবে ডিজাইন করে থাকে। সো যেমন আমি যদি বলি যে একটা গেম ইন্ডাস্ট্রি কিন্তু ধরেন ইউবিসফট কি একটা কোম্পানি, তাই না? তাহলে ইউবিসফট যে কোম্পানি, এই কোম্পানির জন্য যে লোগোটা, এইটা কি ওদের প্রত্যেকটা গেমে ইউজ করে নাকি প্রত্যেকটা গেমের জন্য আলাদা আলাদা আইকন ওরা তৈরি করে? আলাদা আলাদা তৈরি করবে, আলাদা আলাদা আইকন তৈরি করে। তার মানে পার্টিকুলার সাবজেক্টের জন্য ডেডিকেটেডলি যে ডিজাইনটা আপনি করছেন একটা সার্ভিস আন্ডারে, সেটাই হচ্ছে আমার আইকন। এখন আইকনটা বেসিক্যালি আমাদের দুইটা ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পিক্টোগ্রাম আর একটা হচ্ছে আইডিওগ্রাম। সবাই একটু নোট করে রাখবেন, একটা হচ্ছে পিক্টোগ্রাম আর একটা হচ্ছে আইডিওগ্রাম। পিক্টোগ্রাম আর আইডিওগ্রামের মধ্যে ডিফারেন্সটা কি এবার একটু আমরা বুঝি। পিক্টোগ্রাম বলতে যেটা বোঝাচ্ছে, পিক্টোগ্রাফের তো কথা আমরা শুনেছি, তাই না? পিক্টোগ্রাফ
হয়তোবা শুনেছে হয়তোবা শুনিনি। পিক্টোগ্রাম মানে হচ্ছে যেখানে আপনি কোনো সিম্বল দেখে গেস করতে পারবেন দিস ইজ গোয়িং টু বি দ্যাট, মানে এটা আমার ওইটাই হতে যাচ্ছে। সে লাইক আপনি একটা গোল সাইনের মধ্যে একটা প্লেন উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, তাহলে আপনি এটা দেখে কি বুঝবেন? এয়ারলাইন্স কোম্পানি বা ওকে, এয়ারলাইন্স তার এর মানে কোনো আপনি ট্রাভেল কিন্তু ওই জিনিস ওই টাইপের বিষয়গুলোকে কিন্তু বুঝছেন। কেউ ট্রাভেল বুঝতেছেন, কেউ ট্যুরিজম বুঝছেন, কেউ এয়ারলাইন বুঝছেন। তার মানে আলটিমেট জিনিসটা কি? ট্রাভেল এবং এয়ার রিলেটেড। আপনি কিন্তু অলরেডি গেস করতে পারছেন। বাট পিক্টোগ্রামের ক্ষেত্রে আপনি কি করতে পারছেন? আপনি ওটা দেখে গেস করতে পারবেন, কিন্তু আইডিওগ্রামের ক্ষেত্রে আপনি কিন্তু গেস করার অপশনটা খুব কম, আনলেস ইউ আর সো মেনি, মানে কি বলবো এটাকে, আপনি মানে একটু একটু মানে চোখ কান খোলা না রাখেন। যেমন আমি যদি বলি গোল একটা ইয়ার মধ্যে যদি একটা মাইনাস সাইন থাকে, গোল একটা সার্কেলের মধ্যে যদি একটা মাইনাস সাইন থাকে, তাহলে আপনি এটা দেখে কি বুঝবেন? এটা সাবস্ক্রাইব করবে বা মাইনাস করবে কোন একটা যে কোনো একটা সার্ভিস ধরেন দেয়। রাস্তায় আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে দেখলেন যে একটা বড় একটা ইয়ার মধ্যে, একটা ট্রাফিক ইয়ার মধ্যে মাইনাস সাইন দেওয়া আছে। নো পার্কিং, মাইনাস সাইন দিয়ে আপনি কি বুঝতেছেন? স্টপ 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 বোঝাচ্ছে। তার মানে এইখানে কিন্তু আপনি ডিরেক্ট কোনো মেসেজ দিচ্ছে না যে ওখানে স্টপ লেখাটাও কিন্তু না, বা হাত দিয়ে থামানো কিন্তু এরকম কোনো সিম্বল কিন্তু ইউজ করা হয়নি। জাস্ট কি করেছে, একটা সাংকেতিক চিহ্ন ইউজ করা হয়েছে। অর্থাৎ আইডিওগ্রামে কি হবে, ডিরেক্ট কোনো নোটিফিকেশনস থাকবে না যে এটাই ওইটা হবে। বাট পিক্টোগ্রামে কি থাকবে, একটা ডিরেক্ট মেসেজ দেওয়া থাকবে থ্রু অ্যান স্পেসিফিক ইমেজ অর সিম্বল। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আসি আমরা আইকনের ডিজাইন গুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আউটলাইনড আর একটা হচ্ছে ফিল্ড। আউটলাইন আইকন আর একটা হচ্ছে ফিল আইকন। আউটলাইন আইকন গুলো কোনগুলো? যেগুলো শুধুমাত্র কি থাকে, স্ট্রোক থাকে, যেগুলো শুধু কি থাকবে, স্ট্রোক থাকবে, মানে আউটলাইন থাকবে। আর ফিল্ড আইকন কোনগুলো? যে ওই আইকন গুলোরই ফিল কালার থাকবে। যেমন ধরেন এখান থেকে যেটা একটু আগে আমরা করলাম, বুঝতে পারছি বিষয়টা কি, ডিফারেন্সটা কি বুঝতে পারলাম? কোনটা ফিল্ড আর কোনটা স্ট্রোক? আউটলাইন এটা হচ্ছে কি আউটলাইন। আউটলাইন, আর এটা হচ্ছে ফিল্ড আইকন। তার মানে দুই ধরনের আইকন হয়ে থাকে, একটা ফিল্ড আর একটা হচ্ছে আউটলাইন। এখন খেয়াল করবেন, আপনি যখন ইউজার ইন্টারফেস ডিজাইন করবেন, ওইখানে একটা ব্যালেন্স নামে একটা টার্ম আছে, ডিজাইনের ব্যালেন্স নামে একটা টার্ম আছে। ব্যালেন্স বলতে যেটা বোঝাচ্ছে, আপনি সব জায়গায় কি করলেন, ফিল টাইপের আইকন ইউজ করলেন, বাট একটা স্ক্রিনে যে আপনি আউটলাইন মানে আউটলাইন আইকন ইউজ করলেন, স্ট্রোক আইকন ইউজ করলেন, তখন এটাকে বলা হয় মিস ব্যালেন্স বা অ্যাসিমেট্রিক ডিজাইন বলা হয়ে থাকে। সিমেট্রিক ডিজাইন করার সময় চিন্তা রাখতে হবে, সিমেট্রিক মানে হচ্ছে যে আপনি একটা সামঞ্জস্যতা বজায় রাখছেন, অর্থাৎ এখানে যা ওখানেও তাই করছেন। ডিজাইনের ক্ষেত্রে যখন আপনি করবেন, আপনি যদি আইকনের ক্ষেত্রে যদি আউটলাইন ইউজ করেন, তাহলে সব জায়গায় চেষ্টা করবেন আউটলাইন আইকন ইউজ করার জন্য। আপনি আজকে মোবাইলের অ্যাপস গুলো একটু কেটে দেখবেন, দেখবেন যে যেখানে আমার আউটলাইন আইকন সেখানে আউটলাইন গুলোই কি ইউজ করা হচ্ছে, যেখানে ফিল সেখানে ফিল গুলো কি ইউজ করা হচ্ছে। মিক্স করলে ইউজারের মানে এটা কি বলবো, আই কন্টাক্ট একটু নষ্ট হয়, মানে রিডেবিলিটিটা একটু মানে এটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করে। সো এই ক্ষেত্রে আমার খেয়াল করতে হবে, যেখানে আমি ফিল সেখানে ফিল, যেখানে আউটলাইন সেখানে আউটলাইন। এখন আমরা যে সাইজ গুলো ধরবো, সেই সাইজ গুলো আসলে কত কত সাইজে আমরা আইকন গুলো ডিজাইন করব। আইকনের জন্য সাইজ গুলো হয়ে থাকে নরমালি আমার স্কোয়ার ফরম্যাটে। স্কোয়ার ফরম্যাট বলতে বোঝাচ্ছে কি, যে স্কোয়ার শেপের মধ্যে যাই করেন না কেন আপনার ওই সাইজের মধ্যে রাখতে হবে। তো আমি বলে দিচ্ছি কয়েকটা সাইজ লিখে রাখেন সবাই। 16x16 পিক্সেল, 16x16, তারপর হচ্ছে 24x24, 32x32, 48x48, 64x64,
128 বাই 128, 256 বাই 256 আর 512 বাই 512। ভাইয়া কত বললেন 6 নাম্বারটা? 128 বাই 128, অর্থাৎ ডাবল হচ্ছে আর কি প্রত্যেকটা। 128 বাই 128, তারপর এটা তারপরটা হচ্ছে 256 বাই 256। 60টা ভাইয়া। লাস্টেরটা হ্যাঁ। স্যার 512 বাই 512। 512 বাই 512। 512 বাই 512 মানে 8টা হচ্ছে। এখন এইগুলো কি নরমাল আইকন সাইজ, অর্থাৎ আপনি যে কোনো অ্যান্ড্রয়েড হোক বা আইওএস হোক না কেন, এটার জন্য আপনি ডিজাইন করেন এই ধরনের আইকন সাইজগুলোকে আপনি ইউজ করতে পারেন। এখন সেই ক্ষেত্রে আপনার যখন আপনি আইওএস ডিভাইসের জন্য করবেন তখন দেখা যাচ্ছে যে এদের জন্য আবার আলাদা একটা কাস্টমাইজেশন বা আলাদা একটা রুলস ফলো করতে হয়। বিশেষ করে রিসেন্ট যে ট্রেন্ডগুলো আসছে সেগুলোর ক্ষেত্রে আবার আইওএস এর জন্য আলাদা আলাদা আইকন সাইজগুলো ইউজ করা হয়ে থাকে। যেমন আপনি যখন হোম স্ক্রিনের জন্য করবেন, আইফোনের হোম স্ক্রিনের জন্য করবেন, তখন আপনাকে বলা হচ্ছে 180 বাই 180 পিক্সেলের মধ্যে রাখতে আইকন সাইজটাকে। লিখে রাখেন সবাই একটু। ভাইয়া চলে গেছে? ডিসকানেক্ট হয়ে গিয়েছে মনে হয়। আচ্ছা লাস্টে কি বললো ভাইয়া? ওই লাস্টে ধরতে পারিনি। আইফোনের জন্য হোম স্ক্রিনের জন্য হচ্ছে 180 বাই 180 পিক্সেলের। 128 পিক্সেল বা 128 যে কোনো একজন একটু ক্লিয়ার করে বলো না প্লিজ। আইফোনের জন্য কি বললো? আইওএস এর যে হোম স্ক্রিনে যে আইকনগুলো থাকে ইন্টারফেসে প্রথমে ওগুলা আপনার সাইজ হবে 180 বাই 180। আচ্ছা 180 বাই 180, তারপর আরেকটা আর হচ্ছে আইফোনের জন্য 128 বাই 128। আচ্ছা ভাই মানে কনফিউশন করে ফেলছো তোমরা। আচ্ছা আপু আমি বলি, আইফোনে যখন ওপেন করার সাথে সাথে যে আইকনগুলো দেখায় সেটা সাইজটা বলো। 128 পিক্সেল বা 128 পিক্সেল আপু। 128 বাই 128। আর আইওএস মানে আইফোনের জন্য ওইটাই 128। এটাই আইফোনের হোম স্ক্রিনের আইকনগুলো, এটাই একটাই বলছে আর কি। আচ্ছা 128 বলে 180 বলছে না? 128 আচ্ছা যাই হোক আবার ভিডিও দেখে নিব আমরা। যাও এত কনফিউশন, তোমরা আমার মাথা নষ্ট করে দিলা। একজন এক একটা কথা বলতেছে। দাঁড়ান আমি গুগল সার্চ করে দেখতেছি। হ্যালো হ্যালো হ্যাঁ ভাইয়া শুনতে শুনতে পাচ্ছেন সবাই? জি জি ভাইয়া লাস্টে যেন কি বললেন আইফোনের ওইটা 128 বাই আইফোনের হোম স্ক্রিন, যখন আইফোনের জন্য আপনি করবেন হোম স্ক্রিনের জন্য 180 বাই 180 পিক্সেল। 180 বাই 180 পিক্সেল। হ্যাঁ হোম স্ক্রিনে যখন করবেন। আর যখন আপনি আবার ডিভাইস চেঞ্জ করবেন, লাইক আপনার হচ্ছে আইপ্যাডের জন্য যখন করবেন তখন কিন্তু আবার আলাদা সাইজ হয়ে যাবে, তখন 167 বাই 167। 167 বাই 167। আবার দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে 152 বাই 152 ইউজ করা হয়ে থাকে, বাট এখন মোস্ট অফ দা টাইম 167টাকে ইউজ করা হচ্ছে। আরেকটা হচ্ছে যখন এই যে আমরা সেটিংস এর আইকনগুলো থাকে না ডিভাইসের ভিতরে, যখন আমরা যাই বিভিন্ন ধরনের সেটিংস, তারপর হচ্ছে ফাংশনের আইকন, এইগুলোর জন্য কিন্তু আবার আলাদা আইকন সাইজ ইউজ করা হয়ে থাকে। এগুলোর জন্য যে সাইজগুলো হয় সেটা হচ্ছে আপনার 29 বাই 29 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, অর্থাৎ আইকনের আমি বেটার করি কি, আমি একটা লিংক প্রোভাইড করে দিই আপনাদেরকে। এটা মনে রাখাটা ডিফিকাল্ট, আপনি কাজ করতে করতে মনে হয়ে যাবে। এটা খুব ভালো হবে। আমরা এটা ওকে ঠিক আছে। সো এটাই হচ্ছে বিষয়। এখন আমরা আইকন ডিজাইনের জন্য যে বিষয়গুলো দেখলাম এটা হচ্ছে বেসিক বিষয়। এখন আপনাদের যেটা অ্যাসাইনমেন্ট থাকে, স্ক্রিন দেখা যাচ্ছে না না আমি দেখাচ্ছি না তাই। আচ্ছা যেটা হচ্ছে যে আপনার আইকনের জন্য আমরা যে অ্যাসাইনমেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে পিক্টোগ্রামের আইকন থাকবে 12টা এবং আইডিওগ্রামের আইকন থাকবে 12টা। অর্থাৎ একটা লাইক আপনি একটা মোবাইলের জন্য বা একটা ইউআই এর জন্য, একটা মোবাইলে ইউআই করার জন্য যে আইকনগুলো লাগে সেই আইকনগুলো ধরে নিলাম এই 12টা আইকন লাগে ঘুরে ফিরে, সেই 12টা আইকনের ফিল করবেন আর হচ্ছে আউটলাইন করবেন। বুঝতে পেরেছি বিষয়টা? পিক্টোগ্রামের জন্য হচ্ছে 12টা একটা ফিল্ড আউট। তাহলে ভাইয়া ফিল্ড যদি হয় তা ফিল্ডের 12টা, আবার আউটের জন্য 12টা, তার মানে পিক্টোগ্রামের জন্যই তো ভাইয়া 24টা হয়ে যাচ্ছে। না এখানে আমি কনফিউজ করে ফেলেছি। আমি জাস্ট বলি পিক্টোগ্রাম এবং আইডিওগ্রাম দুইটা, তাই তো? এখন আপনি কি করবেন, পিক্টোগ্রামের আইকন করবেন 6টা
এন্ড আইডিওগ্রামের আইকন করবেন 6টা। ছয়টা ঠিক আছে, তাহলে টোটাল কয়টা হলো 12টা। এখন এই 12টা আপনি আইদার ফিলে করেন বা স্ট্রোকে করেন, যেটাই করেন না কেন অপোজিটটা হবে কি ফিল অথবা স্ট্রোক আউটলাইন। জি 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 বুঝতে পারছি? হ্যাঁ, আইকনগুলো কি দিয়ে দিবেন? না না, আইকন দিব না, আপনাদের কনসেপ্টে করবেন। আমি ইউআই এর জন্য যেটা বললাম, মোবাইল ইউআই এর জন্য, যেমন আপনার হোম স্ক্রিন লাগে, যেমন আপনার কি নোটিফিকেশন স্ক্রিন লাগে, যেমন হচ্ছে আপনার লোকেশন সার্ভিস লাগে, লগ আউট লগ ইনের জন্য লাগে, এরকম যে বিষয়গুলো থাকে এগুলো আপনারা দেখে রিসার্চ করে দেন, ওইগুলো তৈরি করে ছবি আকারে গ্রুপের মধ্যে পোস্ট করবেন। আচ্ছা, আমাদের যে গ্রুপ আছে সেখানে পোস্ট করবেন। আচ্ছা, এখন আসি আমরা, বুঝি নাই স্যার। মানে এটা কি স্ক্রিন ওয়াইজ করতে হবে নাকি সবগুলোকে আমি একসাথে করে দিব? সবগুলো একসাথেই করেন, আপনি সবগুলো একটাতেই করেন, সবগুলো একটাতেই করেন। ছবি আকারে বলতে কি খাতায় কি করব নাকি কম্পিউটারে করব? কম্পিউটারে। অবশ্যই কম্পিউটারে। আর ছবি এঁকে বলতেছিল তো তাই বুঝলাম না। না না মানে পিকচার আচ্ছা আর ফ্রি পিক ইউজ করবেন না, ফ্রি পিক শাটার স্ট্রোক এগুলো ইউজ করেন, এগুলো আমি দেখলে আমি বুঝবো যে কোত্থেকে কি করছেন। চেষ্টা করবেন নিজের থেকে করার জন্য, কনসেপ্ট নেওয়ার জন্য তো দেখতে পাই ভাইয়া। ঠিক আছে, সোর্স থেকে নিয়ে কনসেপ্ট নেওয়ার জন্য ফ্রি পিক যাওয়া লাগবে না, গুগলে গেলেই হবে। ফ্রি পিকে গেলে আমি বলি, ফ্রি পিকের মজার ঘটনা বলি। ফ্রি পিকের থ্রুতে অনেক বাঙালি আপনার মানে ডিজাইনার হতে পারছে, এটা টু বি অনেস্ট, অনেক বাঙালি। কারণ হচ্ছে কি, ফ্রি পিকটা এমন একটা সোর্স যেটা আসলে আমরা এমনিতেই অনেক মানে আলসে থাকি, তারপরে যদি কোনো সোর্স পাই যেখানে আমার একদম ফ্রিতেই সব দিয়ে দেয়, তাহলে আর আমার কাজ করা দরকার কি? যেমন ধরেন ফ্রি পিকে যারা আপলোড করে তারা কি কিন্তু কি ইউরোপিয়ান বা আমেরিকান ডিজাইনাররা তারা কি করে কষ্ট করে করে কাজ করে আপলোড করে, ওদের কাজগুলোকে আমরা নিয়ে যে বিভিন্ন মার্কেটে দেখা যাচ্ছে কি আমরা করে কাজগুলো থেকে আমরা বেনিফিট পাচ্ছি। এটা যেমন একটা আমাদের এটাও টেন্ডেন্সি রাখা উচিত যে না, আমরা ওই জিনিসগুলোকে ক্রিয়েট করব, আমরা will not collect from the free pick or other মানে রিসোর্স সাইট। এই জিনিসটা মাথায় রাখতে হবে, তাহলে আপনারা নিজেদেরকে ডিজাইনার হিসেবে তৈরি করতে পারবেন। এটা যে সাজেশন বললাম আর কি সবাইকে। রেফারেন্স তো দরকার হয়, রেফারেন্স দরকার হয়, কিন্তু আমরা বাঙালিরা রেফারেন্সের থেকেও মোস্ট ফলো করি হচ্ছে একদম পারলে ডিরেক্ট। যেমন আমি প্রায় 4 বছর ধরে করছি, ফ্রিল্যান্সিং করছি 4.5 বছর ধরে। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা বলি, ধরেন আপনি একজন বিগিনার, তো আপনি আপনার মাথায় থাকে যে আমি ওই শেপটা কিভাবে ক্রিয়েট করব, আপনি একটা শেপ দেখেন ওই শেপটা আমি কিভাবে ক্রিয়েট করব, এটা যদি আমি পাইতাম, এটা যখন আমি ফার্স্টে ছিলাম তখন আমিও করেছি, সো আমি যদি এটা পাইতাম, তাহলে পাইতাম মানে কিন্তু এটাই যে আমি পাইলে ওইটাই দিয়ে দিতাম ক্লায়েন্টকে। ঠিক আছে, পাইতাম মানে হচ্ছে এটা যে আমি পাইলে ওইটাই ক্লায়েন্টকে দিয়ে দিতাম, কারণ আমার তখন করাই লাগতো না, কারণ ওটা পেয়ে গেছি। সো যখন কাজ করতে করতে যখন একটা পর্যায়ে আসলাম, তখন মনে হলো না, এটা আর এই ধামাচা পাড়ার সময় নেই, এখন নিজে থেকে ক্রিয়েট করতে হবে। সো যেটাই হোক না কেন, আমি যদি দেখি, হ্যাঁ দেখলাম, দেখে আবার ওটা কি করে নিজে ট্রাই করার চেষ্টা করি। তবে কিছু বিষয় আছে, যেমন আপনি নোটিফিকেশনের আইকন এটা নিজে ক্রিয়েট করবেন, ওটা তো অটোমেটিক্যালি সব জায়গায় আমার একই সেম প্যাটার্নে ইউজই করা হয়, হয়তো বা আপনি একটু সামান্য কাস্টমাইজ করলেন। কিছু বিষয় আছে যেগুলো আমার কি বাই ডিফল্ট ভাবে আমার ওইগুলো কালেক্টেড করেই কাজ করতে হয়, সেগুলোর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নাই, বাট কিছু জিনিস আছে যেগুলো আমাদের ক্রিয়েট করা উচিত। ঠিক আছে, এটাই বলছি। ওকে, আচ্ছা, সো এরপর চলে যাচ্ছে আমাদের শেপ বিল্ডার এবং পাথফাইন্ডার টুল। আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি। ওকে, ঠিক আছে। শেপ বিল্ডার এবং পাথফাইন্ডার টুল, আমরা দুইটা টুলকে আমরা বলতে পারি একে অপরের ভাই বা যমজ ভাই বলতে পারি। যমজ ভাই বলতে এই অর্থে বোঝাচ্ছে যে ও যা কাজ করে ও তাই কাজ করে। একটা একটু হাত পা একটু বেশি, শাখা প্রশাখা একটু বেশি, আর একটা হচ্ছে শাখা প্রশাখা ওর মধ্যেই আছে, ওইটা দিয়েই সব কাজ করা যায় আর কি, অটোমেটিক্যালি কাজ করতে পারে। সো আমরা একটা শেপ নিচ্ছি, এটা বাদ দিয়ে আমি সার্কেল নেই। আর আপনি যে লিংকটা দিতে চাইলেন এটা কি এখানে চ্যাট বক্সে? আমি ক্লাস শেষ করে দিব, পাথফাইন্ডারের চেয়ে শেপ বিল্ডার দিয়ে ভালো কাটা যায়। এটা ডিপেন্ড করে কাজের উপর, যে ওইটা ইউজ করতে হবে। শেপ বিল্ডার ভালো লাগে আমার। হ্যাঁ, বুঝি নাই স্যার। ক্লাসের ভিতরে ওটা দিন, ওটা
কথা বোঝা যায় না। ক্লাসের ভিডিও জি আমি ভাবতেছি আজকে ক্লাসের ভিডিও দিব না। স্যার এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দিন স্যার। ছিলাম যে আজকে ক্লাসের ভিডিওটা দিব না, কেমন? স্যার আমরা তো অ্যাটেন্ড করি অনেকে অনেক অনেকজন ভিডিও করতেছে ভাইয়া, টেনশন নাই। না স্যার ওখান থেকে তো একটু ক্লিয়ার না, এই জন্যই বললাম যে না আমি এই জন্যই বললাম যে আমি ভিডিও দিব না, মানে এই জন্যই বলে দিলাম যে আমি ভিডিও দিব না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আসি, আমরা এটা নিলাম। এখন এইখান থেকে আমরা তো এটা কি মানে লাভ শেপও মনে হচ্ছে, আবার একটা আইসক্রিমের মতো লাগছে, তাই না? লাভ শেপে বেশি মনে হচ্ছে। হ্যাঁ, এখন এটাকে আমরা অনেকভাবে অনেক কাজ করতে পারি। কিভাবে করতে পারি? সে লাইক এটা আমরা নেওয়ার পর উইন্ডো থেকে চলে যাচ্ছি পাথফাইন্ডারে যাওয়ার পর দুইটা অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, শেপ মোড আর একটা হচ্ছে পাথফাইন্ডার মোড। শেপ মোড আর একটা হচ্ছে পাথফাইন্ডার মোড। তো শেপ মোডের কাজ হচ্ছে একরকম আর পাথফাইন্ডার মোডের কাজ হচ্ছে আরেক রকম। সো আমরা জাস্ট এখান থেকে ডিভাইড ফাংশনটাকে আমরা দেখবো, বাকিগুলো আমাদের কাজে লাগবে না, আমরা জাস্ট এটা দেখে নিব। আর এগুলো আমরা এই কাজগুলো আমরা শেপ বিল্ডার টুল দিয়ে করে দেখাবো, তাহলে আমার পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। সো পাথফাইন্ডার টুলের ডিভাইডের কাজটা হচ্ছে ও প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা ভাগে ভাগ করে, অ্যাজ লাইক অ্যাজ নাইফ টুলের মতো। নাইফ টুল দিয়ে যখন আমরা কোনো কিছু টান দেই তখন কি হয়ে যায়, কাটার পর ওটা কি আলাদা হয়ে যায়। সো এই ক্ষেত্রে এসে আমরা শেপ বিল্ডার টুল দিয়ে মানে পাথফাইন্ডারের ডিভাইড ফাংশনটা দিয়ে আমরা কি করতে পারি, পুরোটাকে কেটে ফেলতে পারি, পুরোটাকে আলাদা করে ফেলতে পারি। সো আমি যখন এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর খেয়াল করবেন অ্যাজ এ বিগিন অবস্থায় এটা কি ছিল, আমার কোনো গ্রুপ ট্রুপ কোনো কিছু কিন্তু ছিল না। গ্রুপ করতে গেলে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হয়। যখন আমি এটাকে ধরে সবগুলোকে সিলেক্ট করে পাথফাইন্ডার ডিভাইডে ক্লিক করলাম, এটা দেখেন অটোমেটিকলি কি হয়ে গেছে, গ্রুপ হয়ে গেছে। এখন এটাকে আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, দেখেন প্রতিটা পার্ট কিন্তু কি আলাদা হয়ে গেছে না, প্রতিটা পার্ট। ওই যে দেখুন কালার দেই, প্রতিটা পার্ট আলাদা হয়ে গেছে না? জি স্যার। হ্যালো স্যার শুনতে পাচ্ছি? শুনতে পাচ্ছি। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে ভাইয়া। হ্যাঁ, নেটের প্রবলেম হচ্ছিল। আচ্ছা, সো দেখেন কি হলো, প্রত্যেকটা পার্ট কিন্তু কি আলাদা হয়ে গেল, ডিভাইডেড হয়ে গেল। তার মানে কি দাঁড়াচ্ছে, আপনি পাথফাইন্ডারের ডিভাইড ফাংশনটা দিয়ে কি করতে পারেন, আপনি পছন্দ মতো করে কি করতে পারেন, কাটাকাটি করে আপনি একটা চমৎকার শেপে কনভার্ট করে ফেলতে পারেন ডিভাইড ফাংশনটার মাধ্যমে। এই ডিভাইডের কাজটা আবার কি করতে পারে, শেপ বিল্ডার টুল দিয়ে করা পসিবল। কিভাবে? এটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি শেপ বিল্ডার টুল, যেটা শর্টকাট হচ্ছে শিফট এম। শিফট এম এ যাওয়ার পর দেখেন খেয়াল করেন, এই শেপ বিল্ডার টুলে এসে আমি কিন্তু কোনোটাই কিন্তু কি করিনি, ডিভাইড করিনি, কিন্তু যখন আমি কোনো পার্টিকুলার পোর্শনের উপরে যাচ্ছি ওই এরিয়াটাকে ও কি করতেছে, আলাদা একটা হাইলাইট করে দেখাচ্ছে। তার মানে আমি যদি এটার উপর ক্লিক করি তাহলে ও কি হবে, আলাদা হয়ে যাবে। আলাদা মানে কি, ওই জায়গাটা ভাগ হয়ে যাবে। আর যদি আমি অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে ওই জায়গাটা কি হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। বিষয়টা খেয়াল করেন। আমার লাগবে কি, আমি চাচ্ছি কি এই জায়গাটা আমার লাগবে না, তাহলে আমি কি করব, অল্টার প্রেস করে এসে ক্লিক করব, এটা আমার কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আর যদি আমি মনে করি যে না, আমার এই পোরশন গুলোকে আমি কি করব, আলাদা করব, জাস্ট এখানে এসে ক্লিক 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 ক্লিক, প্রত্যেকটা আমার কি হয়ে যাবে, আলাদা আলাদা পোরশনে কনভার্ট হয়ে যাবে, লাইক অ্যাজ এখানে যেভাবে আমরা ডিভাইড করেছিলাম। বুঝতে পারতেছি বিষয়টা? জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া বোঝা যাচ্ছে। ঠিক আছে, ওকে। সো এখন যদি আমি বলি, ধরেন আমি চাচ্ছি এইটা আর এটা একসাথে হবে, এইটা আর এটা এক করব আমি, অর্থাৎ আমার তো এটা কি একটা সার্কেল ছিল আর এটা একটা স্ট্রোক আছে, আমি চাচ্ছি কি এই পার্টটা একটা পার্ট হবে, এতটুকু পার্ট একটা পার্ট হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এটা তো আলাদা আলাদা পার্ট আমরা বাই ডিফল্ট ভাবে দেখতেই পাচ্ছি, সেগমেন্ট করা আছে, কিন্তু আমি চাচ্ছি না এইটা মিলে একটা হবে, এইটুকু মিলে একটা হবে। শিফট ধরে ওকে, এই ক্ষেত্রে আমরা যেটা করব, শেপ বিল্ডার টুলে যাবার পর আমি জাস্ট ড্র্যাগ করব। দেখেন এটা কি একটা হয়ে গেছে না, ড্র্যাগ করব, একটা হয়ে গেছে না, জি আলাদা আলাদা করলাম, দেখেন
বুঝতে পারলাম বিষয়টা? জি ভাইয়া। ঠিক আছে, সো এই হচ্ছে শেপ বিল্ডার টুল এবং এই বিষয়গুলোর কাজ। এখন আমাদের বাকি আছে হচ্ছে ইমেজ ক্লিপিং, সেভ, এক্সপোর্ট এন্ড এক্সিট। এখন বিষয়টা হচ্ছে কি 8:30 থেকে আবার আমার আরেকটা ব্যাচ, আমি যদি এটা দেখাতে যাই তাহলে আমাদের সময়টা আমি আর ওটা কভার করতে পারবো না। এখন আপনারা যদি বলেন তাহলে আমরা নেক্সট ক্লাসে বাকি যতটুকু আছে অতটুকু দেখিয়ে দেন তারপরে আমরা পরের টপিকে চলে যাব, যদি বলেন আর কি ঠিক আছে আপনারা। হ্যাঁ, কোনো সমস্যা নেই ভাইয়া, আপনার ক্লাস ঠিক আছে। আছে, কারণ আমার আবার এই যে একটু পরে মানে আবার সেটা হচ্ছে আবার নতুন ব্যাচ, তো ওরিয়েন্টেশন ক্লাস না গেলেও কেমন দেখা যায়, হয়তো বা পুরাতন ব্যাচ ঠিক হলে আমি আছে হয়তো ভাই। 10 মিনিট পরে শুরু করতে পারতাম। আপনারা কি বলছেন? আমার সবার ভাইয়া মতামত একটা আছে। কথা মানে সময় হবে এক মিনিটের মতো। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। হ্যাঁ, আমরা ওই যে গ্রুপিং এর যে কথাটা বলেছিলেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আমরা একসঙ্গে সবাই মিট হয়েছিলাম, মানে আলোচনা সাপেক্ষে আমরা সবাই মিলে এই ডিসিশন নিয়েছি যে ভাইয়া গ্রুপিং ব্যাপারটা আপনি যদি, কারণ আপনার তো একটা অনেক বড় অভিজ্ঞতা আছে, তা আমরা আমি জানি যেরকম কোথায় আমরা বলবেন। যদি তারপর বলেন বলেন, শেষ ব্যাপারটা করুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ভাই আপনি যদি গ্রুপিংটা করে দেন সেটা আমাদের জন্য বেশি মানে ভালো হবে। আমি গ্রুপিং করলে দেখা যাবে যে আওয়ামী লীগ ওটা কিছু হবে সব না একসাথে স্যার, করে আপনি ফেললে তখন আপনি গ্রুপ করে দিলে স্যার পরে কিন্তু সবার ভিতরে অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাবে, কিন্তু ওই যে হ্যাঁ হ্যাঁ, আর নিজেদের নিজেরা ভিতরে আসলে করলে ওইভাবে ঠিক প্রবলেম। করা আসলে ঝামেলা। হ্যাঁ, ঝামেলা। আর একটা ঠিক আছে, ব্যাপার ওকে ওকে ওঠে না, বুঝতে পারছি। হ্যাঁ বলেন বলেন। আরেকটা ব্যাপার হচ্ছে ভাইয়া মানে আপনার একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, যে কারণ আপনি যখন অ্যাসাইনমেন্ট দেবেন তখনই আপনি বুঝতে পারবেন যে, তখন আপনি ভালো বুঝবেন যে আমাদের কার সাথে কিভাবে গ্রুপিং করলে আমাদের ওই গ্রুপটা ভালো হবে। ঠিক আছে, অতএব আমরা কিন্তু এভাবে কিছুই বুঝতেছি ঠিক না, আছে, আমরা সেই সবাই ক্ষেত্রে নতুন। আমি তাহলে আমাকে যেটা করতে হবে, নেক্সট ক্লাসটা আমরা 6টায় শুরু করব। হ্যাঁ জি 6টায় শুরু করব। আমি 6:30 থেকে আমরা যে আইডিতে জয়েন করি সেই আইডিতেই জয়েন করব, বাট যেহেতু আমরা 6টা থেকে শুরু করছি আইডি অ্যাভেলেবল না থাকার কারণে আমি আরেকটা আইডি দিব, সেটাতে আমরা জয়েন করব। ফার্স্ট 30 মিনিট আমরা গ্রুপিংটা করব, দেন পরবর্তীতে আমরা ক্লাসে চলে যাব। জি ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, ধন্যবাদ থ্যাংক ইউ। ভাইয়া। ওকে। সো আজকে আমি এই পর্যন্তই রাখছি। যতটুকু দেখানো হয়েছে আই হোপ যে একদিনের জন্য যথেষ্ট হয়েছে। প্র্যাকটিস করেন, আশা করি যে সব সলভ হয়ে যাবে। আর যেগুলো প্রবলেম থাকবে সেগুলো ঠিক করে মানে আগে থেকে নোট করে রাখবেন, আমরা যাতে বৃহস্পতিবারে সেগুলো নিয়ে বসতে পারি। আর ইনশাআল্লাহ আবার মঙ্গলবার সবার সাথে কথা হচ্ছে। ঠিক আছে, সো আমি 7:30 7:30 থেকে 8:30 পর্যন্ত। সেটা তো ভাইয়া বৃহস্পতিবারে। হ্যাঁ বৃহস্পতিবারে। আর মঙ্গলবারে তো আমরা 6টা থেকে, এই যে বললাম যে 6টা থেকে শুরু করব। ফার্স্টে 30 মিনিটস আমরা গ্রুপ নিয়ে কথা বলবো, দেন আমরা ক্লাসে চলে যাব। আবে আপনারা যে এই যে আইকন করার কাজ দিছিলেন এটা কি মঙ্গলবারের অ্যাসাইনমেন্ট? জি মঙ্গলবার। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে লিংকটা আমাদের দিয়ে দেন ভাইয়া, তাহলে আমরা কাজ ওকে শুরু করতে পারি। ঠিক আছে, লিংকটা আমি দিব হচ্ছে 10টার পরে। আমি ক্লাসটা শেষ করে জি ক্লাসটা শেষ করে তারপর দিব। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আবার মঙ্গলবার কথা হবে। ভাইয়া। জি জি, ওয়ালাইকুম আসসালাম সবাই। আসসালামু আলাইকুম।